আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। 1 মিনিট লেট হয়ে গেছে, রাইট? 4টা 1 বাজে, ভাই বলছিলাম 4টা বাজে। তোমরা যারা লাইভে জয়েন করতেছো তোমরা একটু জানাও। হাসিব 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 কমেন্ট মনে লোড করা লাগবে। তোমরা যারা তোমরা যারা লাইভে জয়েন করতেছো ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার আওয়াজ ক্লিয়ার আছে নাকি, অ্যান্ড হচ্ছে আশেপাশের বোর্ডে সব কিছু দেখতে পারতেছো নাকি। আশেপাশে কিছু দেখা লাগবে না, বোর্ডে সব কিছু ঠিক আছে নাকি, বোর্ডে সব লেখা ক্লিয়ার নাকি, একটু ভাইয়াকে জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে একটু জানায়ও যে বোর্ডে সব কিছু ঠিক আছে নাকি, অ্যান্ড সব কিছু দেখতে পারতেছো নাকি, ভাইয়ার আওয়াজ ক্লিয়ার নাকি, সাউন্ড ক্লিয়ার শুনতেছো নাকি। আদাব। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। তোমাদের সাথে অনেকদিন পর আবার লাইভ ক্লাস, রাইট? অনেকদিন পর আবার লাইভে আসছি। দাঁড়াও, তোমাদেরকে তো হচ্ছে আগের স্লাইডের কিছু দেখানো লাগতো। 1 সেকেন্ড দাঁড়াও তো, একটু একটু দাঁড়াও। ছয়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? অনেকদিন পরে দেখা হয়েছে তোমাদের সাথে, অনেকদিন পরে ভাইয়ের সাথে আবার লাইভের টাইমটা মনে হয় একটু ঠিক নাই। তোমাদের 4:30 ক্লাস ছিল, রাইট? আজকে হচ্ছে ভাইয়ার একটু আগে, মানে ভার্সিটি মেনলি আজকে ছিল না। আর তোমাদেরকে তো বলছিলাম এর আগের ক্লাসে যে ভাইয়াদের ভার্সিটির লাস্ট উইক চলতেছে, ঠিক আছে? লাস্ট উইক মানে মনে করো একটা পুরা ডিজাস্টার। একজন বলতেছে রেদন স্যার রেগুলার ক্লাস দেয় না কেন। এই রেদন স্যার ক্লাস দেয় তো। তোমাদের আগের 2টা ক্লাস বাদ গেছিল, 2টা ক্লাস বাদ গেছিল কারণ হচ্ছে ওই ভাইয়া তো বলছিলাম প্রথম এর আগের বারের যে রেদন ভাইয়ের ক্লাসটা বাদ গেছিল সেটা বাদ গেছিল হচ্ছে তোমাদের হচ্ছে ভাইয়ারা দুজনেই ঢাকা বেরিয়েছিলাম, তো ওই জন্য একটু বাদ গেছে। আর একটু বললাম না, এই উইকটা জাস্ট এই উইকটা হচ্ছে তোমরা একটু কাইন্ডলি কনসিডার করো। এই উইকটা হচ্ছে ভাইয়া দুজনেরই হচ্ছে কি বলে সেমিস্টার লাস্ট উইক চলতেছে। তো এই যে এই বৃহস্পতিবারে ভাইয়াদের ভার্সিটির হচ্ছে এই সেমিস্টার ক্লাস শেষ। এরপর হচ্ছে ভাইয়ার একদম ফ্রি। এরপর আশা করি আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ একদম রেগুলার ক্লাস যাবে। আর রেগুলার ক্লাস তো যাচ্ছেই, খালি হচ্ছে মাঝখানে মেবি 2টার মতো ক্লাস বাদ গেছিল। বাট ওইটা নিয়ে তোমরা প্যারা খেও না, তোমাদের সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের। তোমাদের কোনো মানে প্রেশার নাই, তোমাদের মানে ওটা নিয়ে প্রেশার। তোমরা এটা ভাইবো না যে আমরা কিভাবে সিলেবাস শেষ করবো। ভাই তোমাদের সিলেবাস একদম ভালো মতো ভাইয়ারা শেষ করে দেবো, ঠিক আছে? তোমাদের জাস্ট দায়িত্ব কি, ভাইয়াদের সাথে রেগুলার ক্লাসগুলো করা, অ্যান্ড কি একদম মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস যেন ভালো মতো শেষ হয়, ঠিক আছে? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার আওয়াজ তো ক্লিয়ার, রাইট? আর বোর্ডে সবকিছু তো দেখতে পারতেছো, সবকিছু ক্লিয়ার আছে না? তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করি। আর ভাইয়া এর আগের ক্লাসেও বলছিলাম যে এর আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, যেটা ভাইয়ার রেকর্ডের ক্লাস ছিল, হচ্ছে যে তোমাদের যেন মানে রিস্ক না হয়, ওই যে ক্লাস যেন বাদ না যায়, তোমরা যেন আবার বলতে না পারো ভাইয়া কেন ক্লাস আসে না। তাই হচ্ছে ভাইয়া রেকর্ড নিয়ে নিয়েছিলাম। তো এই কারণে। আর দাঁড়াও আমি একটু ইয়েটা বলি। ফিজিক্সের কথা বলতেছি ভাই, ফিজিক্সের কথা আমি জানি না, আই এম সরি। আমাকে ফিজিক্সের কথা বলে লাভ নাই, ওটা তোমাদের রেদন ভাইকে জিজ্ঞেস করো। ভাইয়া জানি আইসিটির কথা। 1 মিনিট দাঁড়াও ভাই, একটা মেনশন দিয়ে নেই, নাহলে আবার সবাই ভুলে যাবে যে ক্লাস আছে আজকে। একটা ভালো কথা বলছে যে আপনারা আগে পড়েন দেন আমাদের পড়েন। ভাই বিশ্বাস করো, আমাদের এখন যে সমস্যা যাইতেছে, পুরা মনে করো যে লাস্ট উইকের জন্য হচ্ছে ভাইয়ার ল্যাব এক্সামও ছিল। এই যে কালকে ভাই, কালকে একটা ল্যাব এক্সাম দিছি, না কালকে না পরশুদিন একটা ল্যাব এক্সাম দিছি, আর কালকে ভাইয়ার আরেকটা ল্যাব এক্সাম আছে, বুঝছো? তো ওইটার জন্য মনে করো যে আরো কাহিনী যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। ভাইয়ার মেনশনটা কি, ভাই মেনশনটা তো মনে হয় নাই। কি মেনশন দিলাম আমি এটা? দাঁড়াও তো 1 সেকেন্ড। আসে না, তাই ভাইয়া রেকর্ড নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমাদের কিন্তু অনেকেরই আশা করি, অনেকের কি সবারই তো মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে, তাই না? কলেজের ক্লাস। তো ফার্স্টের দিকে কিন্তু মনে হবে আরে প্যারা নাই, চিল, আস্তে ধীরে যাচ্ছে, সবকিছু সুন্দর যেতেছে। এটা কিন্তু ফার্স্টের দিকে মনে হবে। কিন্তু তোমরা যদি এই কারণে বসে থাকো যে না আমরা আস্তে ধীরে সবকিছু করি,
কোনো কিছু নিয়ে প্যারা না খাই, তাহলে কিন্তু সমস্যা। তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে, কলেজ শুরু হয়ে গেছে, তার মানে তোমাদের এইচএসসি লাইফ কিন্তু স্টার্ট। এতদিন তোমরা যাই করছো না কেন, তোমরা হয়তো বা এমন হইতে পারে যে কি একটু চিল করছো, একটু আস্তে ধীরে সবকিছু, মানে সবকিছুতে আস্তে ধীরে ছিলা। এখন কিন্তু এই আস্তে ধীরে থাকলে হবে না, ঠিক আছে? এখন একদম তোমাদের ভালো মতো ক্লাস, পড়ালেখা সবকিছু স্টার্ট করতে হবে, কারণ এইচএসসি কিন্তু অনেক টাইম না ভাই, এইচএসসি কিন্তু অনেক কিছু না। একজন বলছে যে এখন নবীনবরণ হয় নাই, প্যারা নেই, নবীনবরণ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট যেটা বলতেছি, এইচএসসি কিন্তু অনেক টাইম না। তোমরা যদি এটা ভাবো ভাই অনেক টাইম আছে হাতে, দেখবা যে সুন্দর মতো টাইম চলে গেছে, ঠিক আছে? সুন্দর মতো টাইম চলে গেছে। এই যে সিটি এক্সাম বলতেছে, ভাই সব কিছুই আসবে, এখন তো মাত্র শুরু। তোমরা মনে করতেছো যে মানে বললাম না, তোমরা দেখবা যে এমন একটা কাহিনী হবে যে তোমাদের কাছে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা ভাইয়ারও মনে হয়েছিল, এটা আমি শিওর তোমাদের মধ্যে কয়েকজনের মনে হবে জিনিসটা, যে তোমাদের কাছে লাগবে যে আমরা এতদিন ছিলাম একটা পুকুরের মধ্যে, ঠিক আছে? আমরা এতদিন ছিলাম একটা পুকুরের মধ্যে। এসএসসি লাইফে আমাদের লিটারালি এরকম লাইক, মানে এসএসসি থেকে যখন এইচএসসিতে আসি তখন এরকম মনে হবে যে আমরা একটা পুকুরের মধ্যে ছিলাম, এখন হঠাৎ করে আমাদের নদীতেও ফালায় নাই, আমাদের উঠায় কি ডাইরেক্ট সমুদ্রের মধ্যে ফালে দিছে। কারণ ভাই হিউজ পড়ালেখা আছে, হিউজ মানে চাপ আছে সব সাবজেক্ট। যেমন দেখো আইসিটি, আইসিটি তোমরা এসএসসিতে কি করছো, একদম লাস্ট মোমেন্টেও যদি কেউ একদম ভালো মতো পড়ে থাকে, একদম লাস্ট মোমেন্টেও যদি মনে করো একদম মনোযোগ দিয়ে একবারে মনে করো যে এক মাস কেন 20 দিনের মতো একদম যদি আইসিটি পুরো চোখ বন্ধ করে 8 ঘন্টা করে পড়ে, ওর জন্য আইসিটি ক্লিয়ার হয়ে গেছে এসএসসিতে। বাট এইচএসসির কথা চিন্তা করো, এইচএসসি আইসিটি তুমি যদি এখন কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ো, ভাই তোমার এটা ইম্পসিবল। একে তো হচ্ছে এ প্লাস পাওয়া ইম্পসিবল, আর একটা হচ্ছে তোমার এই যে যত এক্সাম দিবা তখন তোমরা বুঝবা। এখন তো তোমরা ভাবতেছো এসএসসির আইসিটি, এটা সবচেয়ে বড় একটা সমস্যা কি জানো? এবং আরেকটা সমস্যা কি, যে এখন তো তাও ভালো যে এসএসসি আইসিটিতে প্রোগ্রামিং অ্যাড করছে। আগের সমস্যাটা কি ছিল, এসএসসিতে মানুষ মনে করতো আইসিটি কিছুই না, পরে এইচএসসিতে আসতো, ওরা তখনও ভাবতো কিছুই না। যখনই একটা ফার্স্ট টার্ম এক্সাম যাইতো, বা মনে করো যে মানে ফার্স্ট টার্ম এক্সামে অনেকেই মনে করো যে এত ইয়ে নেয় না, বাট যখন মানুষ বুঝে যে আরে আমার তো সামনে এইচএসসি, আমার তো সামনে এডমিশন, আমার তো সামনে পড়ালেখা আরো বাড়তেছে, তখন গিয়ে মানুষ বুঝে আরে আমি এটা কই এসে পড়ছি, এখানে তো এই আইসিটি তো এরকম ওই এসএসসির মতো ওইরকম আইসিটি না যে খালি মানে পড়া যাবো বাংলা রিডিং তাইলে হয়ে যাবে। সো এসএসসিতে যারা মোটামুটি ভালো লেভেলের ওইরকম ভাবে পড়ে আসে, ওদের কাছে এইচএসসিটাও এত প্রেরা লাগে না। আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের কয়টা লেকচার লাগবে ভাই, এটা আমি একদম ক্লিয়ারলি বলতে পারতেছি না, কারণ আমার এটা হচ্ছে বেসিক টু প্রো কোর্স। তোমাদের টাইম আছে, এটা কিন্তু একটা বড় কথা, তোমাদের টাইম আছে। তোমাদের ভাইয়া এই জন্যই এরকম ভাবে পড়াইতেছি যেন, এখন দেখো তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি চাই তাহলে কি আমি পারবো না? যে মনে করো ইফেলস, ইফেলস যেটা আমি আজকে ইফেলস তোমাদেরকে একটু দেখাই নিব, তো ইফেলস যেটা আরো যেই জিনিসগুলো, এগুলো আমি চাইলে পারি না যে আরো শর্ট করে একদম তাড়াতাড়ি করে কম লেকচারের মধ্যে শেষ করে দিতে? হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া পারতাম, বাট ভাইয়া এটা কেন করতেছি না, কারণ ভাইয়ারা নামই দিচ্ছে এটা বেসিক টু প্রো কোর্স। তো তোমাদের এমন ভাবে শেষ করবো যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা যেন এমন টাইপ ভাবে না পড়ো যে মানে জাস্ট পড়ার পড়া পড়ে গেলাম, মানে পরীক্ষায় পাশ করা লাগবে এই জন্য পড়ে গেলাম। না, ভাইয়ার এটা মোটেও প্ল্যান নাই। ভাইয়ার প্ল্যান হচ্ছে তোমাদের সুন্দর মতো কি বলে পুরাটা চ্যাপ্টার কনসেপ্ট ওয়াইজ শেষ করতে। তাই আরো হয়তোবা আমি চিন্তা করতেছি আরো প্রায় 4-5টা বা 5টার মতো লেকচার লাগবে, ঠিক আছে? এখন কয়টা লাগবে ভাই আমি শিওর না, আমি একটু শিওর যে 15টা লেকচারের ভিতরে শেষ করে দিব আশা করি। বাট এরপরও যদি মনে করি যে আরো বেশি লাগতেছে তো আমি শেষ করব, কারণ ভাই তোমাদের চ্যাপ্টার 5 অধ্যায় 5 এটা তোমরা জানো না যে তোমরা কি মাইটি একটা চ্যাপ্টার শেষ করতেছো এইচএসসি আইসিটির, ঠিক আছে? তোমরা এখন তো নতুন মাত্র আইসিটিতে বা এইচএসসিতে, তোমরা যখন আর কয়েকটা দিন যাবে না, তোমরা যখন মানে এক্সামটা দিবা না, তখন বুঝতে পারবা যে চ্যাপ্টার 5 এর গুরুত্বটা কত বড়, বা কত মানে তোমরা যে একটা আইসিটির একটা বড় পার্ট শেষ করে ফেলছো, এইটা হচ্ছে তোমরা বুঝতে পারবা। তো এই জন্য ভাইয়া চিন্তা করছি, মানে ভাইয়া চেষ্টা করতেছি যেন তোমাদেরকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে। কারণ আমি এটা প্রথম দিনও বলছি, যারা সিএসসিতে পড়বা, বাট সিএসসি বাদ দাও, যারা হচ্ছে তোমরা মনে করো কমার্স বা আর্টসের আসো, ওদেরও যদি একটা প্যাশন থাকে না যে না আমি হচ্ছে প্রোগ্রামিং আমার একটা প্যাশন, আমার ভালো লাগে প্রোগ্রামিং করতে, ওরা অ্যাটলিস্ট এই সি প্রোগ্রামিং ক্লাসগুলো করে তোমাদের প্রোগ্রামিং এর একটা বেসিক ভালো কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে। এরপর তোমরা পরবর্তী লেভেলে আরো কম্পিটিটিভ প্রোগ্রামিং বলো, ভালো লেভেলের প্রোগ্রামিং বলো, সব করতে পারবা, ঠিক আছে? এই জন্য ভাইয়া ভালো মতো কি বলে এই চ্যাপ্টারটা শেষ করতেছি। তাই কয়টা লেকচার লাগবে একদম শিওরলি বলতে পারতেছি না, যতটা লেকচার দরকার হয়, যতটা লেকচার ভালো হয় অতটা লেকচারই নিব। আর ভাইয়া ফার্স্ট একটু বগর বগর করে নিতেছি, কারণ সবাই আস্তে আস্তে আসুক। আর অনেকদিন পর তোমাদের সাথে লাইভে আসছি, আবার প্রায় কত 2 সপ্তাহ তো হবেই মনে, বা 1 সপ্তাহের মতো হবে যে লাইভ ক্লাস হয় না, ভাইয়ার কোনো লাইভ ক্লাস হয় না। তো এই জন্য আবার একটু তোমাদের সাথে মানে কথা বলে বলে এরপরে শুরু করি। আর আরেকজন বলছে যে ভাই আমি প্রোগ্রামিং এর কিছুই বুঝতেছি না। ভাই শুনো, এরপর কি নোট করবো তাও বুঝতেছি না। ভাই আমি তোমার একটা কথা বলি, তোমরা দেখো অনেকেই এরকম অনেকে আসো যারা আগে কম্পিউটার চালানোই বুঝতে না, যে কম্পিউটার কিভাবে অন করে, কম্পিউটার কিভাবে অফ করে, কম্পিউটার কিভাবে অপারেট করে, এটাও বুঝতে না। একটা কম্পিউটার লিটারেলি কিভাবে কাজ করতেছে এটা তো বোঝার দরকারই নেই, বাট অন অফও তোমরা বুঝতে না, এরকম অনেকে আসো না।
বাট আমাকে একটা কথা বলো, তোমাদেরকে যদি কেউ শিখায় দেয় তাহলে কি তোমরা শিখতে পারবা না? তোমাদেরকে কেউ যদি, আর আরেকটা জিনিস বলো, তুমি একটা জিনিস ভাবো, তুমি এই যে এখন এইচএসসি লেভেলে এখন যে মনে করো সায়েন্সে আসো, সায়েন্সের ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, এগুলা কি তোমরা জীবনে আগে নাম শুনছো? না। বাট অনেকে কি এরকম হয় না যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একদম মাস্টার হয়ে যায়? এটা কেন? কারণ ওরা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে, ওরা ভালো মতো বুঝে। এখন কেউ যদি প্রোগ্রামিং ধরার আগেই ভাবে যে আল্লাহ আমি সি প্রোগ্রামিং পড়তেছি, এটা তো অনেক বড় একটা জিনিস, এটা তো আল্লাহ, এটা তো মানে পসিবলই না, বা ভাবে যে এটা তো অনেক মানে ডিফিকাল্ট একটা জিনিস, তাহলে কিন্তু ওর কাছে কি এটা কঠিন হবে। বাট কেউ যদি এটা ভাবে আমি চেষ্টা করি, আমি বুঝা বুঝা পড়ি, আমি একদম সি প্রোগ্রামিংটা এমন ভাবে পড়ি যেন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ওর কাছে এটা কোনো ব্যাপারই না। তোমাদেরকে আমি এটাই অল টাইম বলি যে ভাই তোমরা যদি মনে হয় যে তোমাদের এটা কনসেপ্ট ভালো বুঝতেছো না, বা তোমাদের যদি মনে হয় যে ভাই আমি তো প্রোগ্রামিং কিছুই পারি না, এটা অনেকেরই মনে হবে, আমি শিওর। আবার অনেক এমন আছে যে এটা মনে করবে যে আমি প্রোগ্রামিং একদমই পারতেছি না, বাট বছর শেষে দেখবা তুমি সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা সবচেয়ে ভালো পারতেছো। এরকম অনেকে আছে। এটা কেন হয়? কারণ তোমরা বললাম না মাত্র নতুন শুরু করছো, তাই তোমরা এরকম ভাববা না যে কি বলে আমরা পারতেছি না, আমরা পারি না, বা সি প্রোগ্রামিং পারি না, ভাই কিছুই বুঝি না, এরকম ভাববা না। তোমরা জাস্ট ভাইয়ার লেকচারগুলো টাইপ ওয়াইজ দেখতে থাকো, মানে টাইপ ওয়াইজ বলতে কি লেকচার ওয়াইজ দেখতে থাকো, 1 2 3 4 5 6 এমন পুরোটা সবগুলো লেকচার করো। তোমরা ভাইয়ার কনসেপ্ট বুঝতে 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 আস্তে আস্তে আগাও, দেখবা তোমরা ইজিলি বুঝতেছো, ইজিলি করতে পারতেছো। একবার না, একবারে একটা ক্লাস না বুঝলে তোমাদেরকে তো রেকর্ড দিয়ে দেয়, এমন তো না যে ভাই ধরাবান্ধা আছে যে লাইভে করবা ব্যাস শেষ। এটা তো তাহলে তো তোমরা অফলাইনে যেমনি করতে অমনি করতা। রেকর্ড কেন দিয়ে দিতেছি? একটা ক্লাস যেন একবার না বুঝলে 20 বার করতে পারো, তোমাদের যতবার লাগে। তোমরা একটা ক্লাস একবার ফার্স্টে দেখো, পরে 2x একবার দেখো, 2x আরো 2বার দেখো, সমস্যা নাই তো, তোমাদেরই তো ক্লাস। তো এই জন্য তাও ভালো মতো বুঝা বুঝা করবে, ঠিক আছে? তো আসো, সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে যেটা বললাম, লেকচারের কয়টা লাগবে এটা কখনো চিন্তা করবে না, তোমরা জাস্ট কি ভাইয়ার সাথে ক্লাস করতে থাকো। ভাইয়া তোমার, আর আরেকটা জিনিস বলে দিই, যে এইটাও ভাববা না যে ভাই কি বলে এই ক্লাস আসতেছে না, ওই ক্লাস আসতেছে না। ভাই তোমরা কোনো প্যারা নিও না, তোমাদের সিলেবাস শেষ করা, সবগুলা চ্যাপ্টার শেষ করার দায়িত্ব আমাদের, তোমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব তোমাদেরকে আমরা সবকিছু বুঝায় কি একদম মানে বলতে পারো গিলাই দিব। তাই তোমরা এটা প্রেশার নিও না যে ভাই এই লেকচার তো হয় নাই, ওই লেকচারটা কবে। ভাই আমরা দেখো তোমরা, আমি বললাম আর এটা তো বললামই যে আমাদের এই উইকটাতে অনেক ঝামেলা যেতেছে এই 2 উইক ধরে, কারণ লাস্ট 2 উইক চলতেছে, তোমরা তো বুঝতেছোই। তোমাদের যেমন মনে করো পরীক্ষার আগের 2 উইক তো এখনো বুঝতেছো না, ভার্সিটি ঢুকলে বুঝবা এটা, ঠিক আছে? বাট কি বললাম, চ্যাপ্টার প্রত্যেকটা কি ভাইয়ারাই তোমাদেরকে শেষ করে দেবো, এবং অ্যাটলিস্ট ফার্স্ট টার্মের আগে যেন এই বেসিক টু প্রো কোর্সে থেকে তোমরা ফার্স্ট টার্মের পুরোপুরি প্রস্তুতি হয়ে যায়, ওইটা কি ভাইয়ারা এনশিওর করে দেবো। এখন এরকম হইতে পারে, দেখো ভাই এরকম হইতে পারে যে একজনের একটা চ্যাপ্টার আছে, একজনের একটা, আচ্ছা একজন বলতেছে ভাইয়া দাগানু বইয়ের ক্লাস। ভাই দাগানু বইয়ের ক্লাস লাগে না, ভাইয়ারদের স্লাইডই এমন ভাবে বানানো হয়েছে যে বইয়ের সবকিছু এটার মধ্যে কভার করতেছে। এর বাদেও যদি দাগানো কোনো কিছু লাগে বইয়ের, বা বইয়ের কোনো টপিক লাগে, ওটা ভাইয়াই পড়ে দেবো। কেন? চ্যাপ্টার 1-এ কি ভাইয়া বইয়ের টপিক থেকে পড়াইছি না? চ্যাপ্টার 5-এ তো ওইরকমই বইয়ের টপিকই তো সব আলটিমেটলি। বাট স্লাইডটা কেন? যেন তোমরা বই না এখান থেকে আরো বেটার বুঝো, এরপর বইটা দেখলে যেন একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে কি বলতেছিলাম নিজে তো ভুলে গেলাম। হ্যাঁ, যে এখন দেখো এরকম হইতে পারে যে একজনের কলেজে এক চ্যাপ্টার দিছে ফার্স্ট টার্মে, সিটিতে একজনেরটাতে আরেকজনের ইয়ে আছে, কি বলে একজনের একটা চ্যাপ্টার আছে আরেকজনের একটা চ্যাপ্টার নাই। এখন এটা তো মনে করো ভাইয়ারা একদম এনশিওর করতে পারবো না যে সবারই সব চ্যাপ্টার কমপ্লিট হবে, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট ফার্স্ট টার্ম এবং সিটির আগে যেই চ্যাপ্টারের মনে করো যে টপিক যতটুক লাগে ওটুকু আমরা অ্যাটলিস্ট এনশিওর করে দেবো, ঠিক আছে? যেন মোটামুটি সবারই কভার হয়। এখন এমন হইতেই পারে যে অনেকের অধ্যায় 4 আছে, বাট অধ্যায় 4 এখনো শুরু হয় নাই। বাট তোমরা একটু ওয়েট করো, আমরা তো একটা পরে টানতেছি। কারণ দেখো এখন যদি আমি এমন করি চ্যাপ্টার 5-এর হাফ বুঝাইছি, এরপর চ্যাপ্টার 4-এ চলে গেছি, চ্যাপ্টার 4-এর হাফ বুঝাইছি, চ্যাপ্টার 3-এর আরেক জায়গায় চলে গেছি, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য ভাইয়ারা কিন্তু একসাথে 2টা চ্যাপ্টার রান করতেছি। চ্যাপ্টার 3 রান করতেছি তোমাদের রেদন ভাইয়া, চ্যাপ্টার 5 রান করতেছি আমি। এটা শেষ হইলে দেন আমি আবার হয়তো বা অধ্যায় 4-এ শুরু করে দেবো, ঠিক আছে? সো এই জন্য কোনো প্যারা নিও না, তোমরা জাস্ট ক্লাসগুলো করো, তাইলেই ইয়ে হবে। আর চ্যাপ্টার 4 মেবি এই চ্যাপ্টার 5 শেষ করলে মেবি আমি চ্যাপ্টার 4 শুরু করবো, ঠিক আছে? তোমরা জাস্ট ক্লাসগুলো করো। এখন আসো আমরা আমাদের আজকের ক্লাসের টপিকে ঢুকি। তো আজকে হচ্ছে লেকচার 7। এখন ভাইয়া এখন থেকে পড়ালেখা শুরু, ঠিক আছে? এখন আর কমেন্টে কেউ কোনো কিছু কইলো না, কমেন্টে কেউ যুদ্ধ কোনো কিছু করো না, কোনো কিছু কমেন্টে কিছু করার দরকার নাই। জাস্ট যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, তাহলে কমেন্টে বলবা, ভাই ওটা দেখবো, অ্যান্ড যতটুকু পারি তোমাদেরকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই এমন করো কেন? আমি একটু লাফাই, থাক আই এম সরি, আমি একটু লাফাই, এটা আমার অভ্যাস।
আই ডোন্ট ডু এনিথিং ইন দিস, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন কমেন্টে কোনো কিছু করো না, কমেন্টে জাস্ট ভাইয়ের সাথে ক্লাস করো, তোমরা জাস্ট সুন্দর মতো কি ক্লাসটা করো, কোনো টেকনিক্যাল প্রবলেম হলে এন্ড কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে ওগুলো কমেন্ট করো। আসো তো লেকচার 7 আজকে লেকচার 7-এ আমি কিন্তু এর আগের লেকচারে বলছিলাম, এর আগের লেকচারে আমরা কি পড়ছি বলো তো? এর আগের লেকচারে আমরা ইফ এলস পড়ছি। ভাই তোমাদের এইচএসসি লেভেলে ইফ এলস হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক, এন্ড এটা হচ্ছে একটা মেজর টপিক সি প্রোগ্রামিং এর। কেন? কারণ সি প্রোগ্রামিং এর শর্ত প্রয়োগ যেটা আছে না, ওইটা মানে তোমাদের লেভেলে বিশেষ করে ইফ এলস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? এই জন্য তোমাদের কি বলে ইফ এলসটা খুব ভালো মতো বুঝতে হবে। এবং ভাইয়া কিন্তু রেকর্ডেড ক্লাসে একদম সুন্দর মতো কনসেপ্ট বুঝাই দিয়েছিলাম। তাও যদি আমরা একটু আগের ক্লাসের থেকে জিনিসপাতি মানে আবার একটু দেখি যে কন্ডিশনটা কি ছিল, মানে মেইনলি ইফ এলস জিনিসটা কি ছিল। ইফ এলস হচ্ছে একটা কন্ডিশন। তোমরা যেমন বাস্তব জীবনে কন্ডিশন প্রয়োগ করো না, বিভিন্ন শর্ত দাও না। যেমন মনে করো একটা কমন শর্ত থাকে যে ভাই যেমন আজকে সকালে বৃষ্টি ছিল, এরকম অনেকেরই শর্ত থাকে যে যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি কলেজে যাব না, যদি বৃষ্টি না হয় তাহলে আমি কলেজে যাব। এই যে এটা কি একটা শর্ত প্রয়োগ করলা না, যে আমার যদি আজকে বৃষ্টি হয় তাহলে কি আমি কলেজে যাচ্ছি না, যদি বৃষ্টি না হয় তাহলে কি আমি কলেজে যাচ্ছি। এইটাই হচ্ছে কি, তুমি যদি প্রোগ্রামিং এর মধ্যে একটা শর্ত প্রয়োগ করতে চাও তখন তুমি কিসের মাধ্যমে করো? ইফ এলস এর মাধ্যমে করো। যে যদি ট্রু হয় এই কন্ডিশনটা, যদি যে তুমি এখানে একটা কন্ডিশন দিবা, এখানে কি একটা কন্ডিশন দিচ্ছ, একটা কন্ডিশন, একটা শর্ত। যেমন মনে করো যে বৃষ্টি হবে নাকি হবে না, যদি ওটা ট্রু হয় কন্ডিশনটা, তাহলে তুমি এখানে ঢুকবা, এই ডু দিস মানে এটা করবা। আর যদি এটা ফলস হয় যে না বৃষ্টি হয় নাই, তাহলে তুমি কি এই ব্লকে ঢুকে কি এই কাজটা করবা। এটা ছিল মেইনলি কি ইফ এলস, ঠিক আছে? এরপরে যদি আমরা আরো দেখি, এই যে এখানে ভাইয়া হচ্ছে ইফের সিনট্যাক্সটা বুঝেছিলাম। সিনট্যাক্স মানে কি? লেখার স্টাইলটা। প্রত্যেকটা জিনিসের একটা সিনট্যাক্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিনট্যাক্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা মানে কি বলে, যেমন মনে করো ইফ এর সিনট্যাক্স আছে, সামনে আমরা সুইচ পড়বো, সুইচের আছে, ফল লুপের আছে। প্রত্যেকটা জিনিস একটা সিনট্যাক্স মানে বেসিক একটা স্ট্রাকচার ফলো করে সি প্রোগ্রামে, ঠিক আছে? যেমন ইফ এর বেসিক স্ট্রাকচারটা কি? ইফ থাকবে, একটা কন্ডিশন থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে তুমি কন্ডিশনটা দিবা। যেমন মনে করো আমি যদি কন্ডিশন এখানে যে কোনো কিছু বলতে পারো, যে এ কি বি থেকে বড় নাকি, বি থেকে সি থেকে ছোট নাকি, সি কি বি থেকে বড় নাকি, বা মানে এ সমান সমান 32 নাকি, এ সমান সমান একটা জোড় সংখ্যা নাকি, একটা বিজোড় সংখ্যা নাকি, এগুলা থাকে। এগুলা কই দিবা? এই কন্ডিশনগুলো কই দিবা? ইফের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি কন্ডিশনগুলো দিবা। এই কন্ডিশন থাকবে এখানে। দেন এখানে কাজটা করে কিভাবে প্রোগ্রামটা? সি প্রোগ্রাম মেইনলি কি করে? সি প্রোগ্রাম হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর আরেকটা জিনিস, ভাইয়া একটু ফাস্ট যেতেছি, কারণ এগুলা কিন্তু আজকের টপিক না, এগুলা কালকের টপিক, আমি রিভিউ করে দিতেছি, মানে আগের ক্লাসের টপিক, ঠিক আছে? তাই তোমরা আবার বললো না যে ফাস্ট কেন বলতেছেন, আমি এই জন্যই ফাস্ট বলতেছি কারণ এগুলো আগের ক্লাসের টপিক। কেউ যদি না বুঝে থাকো তাকে জাস্ট রিভিউ দিয়ে দিতেছি, পরে যখন আজকের টপিকে যাবো তখন আবার একটু স্লো যাবো, ঠিক আছে? এখন আমরা চলো ফাস্ট যে হচ্ছে আগে এই জিনিসটা শেষ করি। তাহলে কি বলতেছিলাম, ইফের মধ্যে কন্ডিশনটা থাকে। দেন আমি কি এটি দাগাইছি? আমি তো ভাবছিলাম এখানে এই লেজার পেনটা দেওয়া, আচ্ছা ঠিক আছে গেল। তাহলে ইফের মধ্যে কন্ডিশন থাকে। কিভাবে সি প্রোগ্রামিং কিভাবে কাজ করে? সি প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তাহলে এখানে যেমন ফার্স্টে আসবে ইন্ট মেইন থেকে শুরু হয়, এটা অল টাইম মনে রাখবা। সি প্রোগ্রাম শুরু হয় থেকে মেইন থেকে, মেইন ফাংশন থেকে। মেইন ফাংশন এসে দেখলো ইন্ট নাম, মানে নাম নামের একটা ভেরিয়েবল বানাও, নাম নামের একটা বক্স বানাইছে, একটা ভেরিয়েবল বানাইছে। দেন প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার, যে নাম্বারটা কি একটা জিনিস প্রিন্ট করবে কি, যে এন্টার দ্য নাম্বার। দেন স্ক্যান করো, ওই যে নাম্বারটা তুমি এখানে ইউজার ইনপুট করবে ওইটা স্ক্যান করো। স্ক্যান করে কি করো, এই যে নাম, যে বক্সটা এখানে যে একটা বক্স ছিল নাম নামের, এই নাম বক্সটার মধ্যে কি এই জিনিসটা ইনপুট করে দাও। এখানে আসলে স্ক্যান করা। এরপর এখানে লাইন বাই লাইন আসছে। এইবার প্রোগ্রাম কি করবে? ইফের ভিতরে চেক করবে কন্ডিশনটা কি। যদি কন্ডিশনটা ট্রু হয়, এই যে এখানে একটা কন্ডিশন আছে না, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাইলে আমার কি এই ব্লকের কাজ হবে। এই যে এইটা হচ্ছে ইফ ব্লক, এই ব্লকের কাজ হবে। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কি আমার প্রোগ্রাম এখানে আর ঢুকবে না, এখানে কিছুই করবে না, জাস্ট কি ব্লকের বাইরে এসে পড়বে। ব্লকের বাইরে এসে দেখছে রিটার্ন 0, তার মানে প্রোগ্রাম শেষ। রিটার্ন 0 মানে তোমার প্রোগ্রাম শেষ, ঠিক আছে? হ্যাঁ, সি প্রোগ্রাম শুরু হয় মেইন থেকে, এটা সবসময় মনে রাখবা। সি প্রোগ্রামিং অল টাইম মেইন ফাংশন থেকে শুরু হয়। যারা এখন মাত্র আসছো চিন্তার কোনো কারণ নাই, আমি আগের ক্লাসে রিভিউ করতেছি, ঠিক আছে? গেল তো, বুঝছো এখন ইফের জিনিসটা। আর স্টেটমেন্ট মানে কি বলছিলাম, এই যে প্রিন্ট এফ দিস নাম্বার ইজ 2, এই যে একটা জিনিস না, মানে প্রত্যেকটা জিনিস তুমি ইফ ব্লকের ভিতরে যা যা লিখবা, এই প্রত্যেকটা জিনিস হলো একটা স্টেটমেন্ট, এক একটা কি স্টেটমেন্ট, বুঝলা? এই গেল ইফ। অবশ্যই ইফ এলস মানে কি? ইফ মানে হচ্ছে একটা জিনিস তোমার শর্ত প্রয়োগ করতেছো, তাইলে কি অটোমেটিক্যালি এমন কিছু একটা হওয়ার কথা না, যেটা যদি ওই শর্তটা সত্য না হয় তাহলে আরেকটা জিনিস করবে। যেমন মনে করো এই যে আজকে তুমি তোমার আম্মুরে বললা, তোমার আম্মু তোমার জিজ্ঞেস করলো, এই মনে করো আমার জিজ্ঞেস করছে, এই অমিত তুই কি আজকে যাবি ভার্সিটিতে? আমি বললাম পরীক্ষা থাকলে যাব। এটা আমি জাস্ট বললাম, আমি জাস্ট একটু বললাম যে পরীক্ষা থাকলে যাব। তাহলে কি আম্মু অটোমেটিক্যালি বোঝা যাবে না যে তার মানে অমিত যদি আজকে পরীক্ষা না থাকে তাহলে যাবে না? এটা বোঝা যাবে না? এই জিনিসটা হচ্ছে ইফ এলস।
ইফ এলসটা কি, যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয়, যদি আমার এই কন্ডিশনটা কি ট্রু হয়, এখানে কি আগে ইফের মধ্যে বলছিলাম না কন্ডিশন, এটার মধ্যে যদি এটা ট্রু হয়, ট্রু হইলে এই ব্লকে ঢুকবে, এই ব্লকে ঢুকবে, যে এই স্টেটমেন্টগুলো কাজ করবে। ট্রু হলে কি করবে, এই ব্লকে ঢুকবে, এই স্টেটমেন্টগুলো কাজ করবে। বাট আমার যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে কি এলস এই কাজটা করবে, এই ব্লকের মধ্যে ঢুকবে, এই স্টেটমেন্ট যেগুলো সেগুলো কাজ করবে। মানে মনে করো ইফের মধ্যে আমি কন্ডিশন দিলাম একটা জিনিস, যদি এটা ট্রু হয় তাহলে আমার কাজ করবে এই এলস এর জিনিসগুলা, সরি ইফের জিনিসগুলা, এই ব্লকে যা যা আছে। আর যদি এটা ট্রু না হয় তাহলে অটোমেটিক্যালি প্রোগ্রাম কি করবে, এলস এসে পড়বে। তো আমাকে এটা বলো, আমার কি এরকম কি হবে ইফ কাজ করলে এলসও কাজ করবে? না, এরকম কিন্তু হবে না, কারণ আমি তো বললেই দিছি যদি এটা সত্যি হয় তাহলে এই জিনিসগুলা করো, এই কি করলাম, এই জিনিসগুলা করো। আর যদি এটা মিথ্যা হয়, মিথ্যা হয় তাইলে এই জিনিসগুলা করো। এই আমার কি ভূতে ধরছে? হ্যাঁ, এই জিনিসগুলা করো, ঠিক আছে, এই জিনিসগুলা করো। কথা বুঝছো? ইফ এলস বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে কি বললাম, ইফের মধ্যে কন্ডিশন ট্রু হলে এটার মধ্যে ঢুকবে, আর যদি ট্রু না হয়, যদি ফলস হয়, যে এই কন্ডিশন তুমি এখানে যেটা দিবা ওটা যদি ফলস হয় তাহলে এই ব্লকের কাজ করবে। আর কোনো সময় কিন্তু ইফ এলস একসাথে কাজ করবে না, কারণ তুমি তো বলে দিয়েছো যে ইফ আই গো দেয়ার এলস আই গো দেয়ার, মানে কি যদি আমি ওইখানে যাই আর নাইলে আমি এখানে যাব, এরকম টাইপ কিছু একটা। তো এটা কিন্তু এরকম, ঠিক আছে, যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টগুলো কাজ করবে, এই স্টেটমেন্টগুলো ঢুকবে, যেমন তুমি আমি প্রোগ্রামটা বলে আরো ভালো মতো বুঝবা। আর যদি এটা ট্রু না হয় তাহলে কি এই জিনিসগুলো কাজ করবে, ঠিক আছে। যেমন এখানে দেখো ইন্ট মেন, মেন থেকে আবার শুরু হলো, ইন্ট নাম, নাম নামের একটা কি ভেরিয়েবল বানাইলো, একটা বক্স বানাইলো, এন্টার দ্য নাম্বার, নাম্বার এন্টার করতে বলতেছে ইউজারকে, ইউজার একটা নাম্বার দিল। এখন আমি বলছি ইফ মানে যদি, এই যে কন্ডিশন একটা দিয়ে দিছি যে নাম্বার ইকুয়াল ইকুয়াল টু, এই যে ইকুয়াল ইকুয়াল জিনিসগুলো কিন্তু ভাইয়া পড়াইছি, অনেক ভালো করে পড়াইছি, যে রিলেশনাল অপারেটরগুলো কি, এরপর কি বলে অপারেটরগুলো কি, তোমার কি বল অন্যান্য অপারেটরগুলো কিন্তু ভালো মতো পড়াইছি, এগুলো কিন্তু অপারেটর সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে কি দেখবে, যদি ইফ মানে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, কি কন্ডিশনটা কি দেওয়া, নাম্বার ইকুয়াল ইকুয়াল টু, মানে ইউজার যে জিনিসটা ইনপুট করতেছে এই ইনপুটটা যদি ট্রু হয়, যদি কি হয় ট্রু হয়, তাইলে আমার এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা ট্রু হলে কি আমার এই ব্লকের কাজটা চলবে, এই ব্লকের কাজ, এই ব্লকের কাজ, তখন আমার কি করবে, এই ব্লকের কাজ চলবে। মানে আমি যদি আরেকটু তোমার ভালো মতো দেখাই, যে মনে করো যে সি প্রোগ্রামিং এর মনে করো এই বক্সটার মাধ্যমে আমি কি আমি বুঝাইতাছি যে আমি লাইন বাই লাইন, ফার্স্টে নামে আসবে, এরপর প্রিন্ট এফে আসবে, এন্টার দা নাম্বার, এই আরেকটু দ্বারা একটু ছোট করি, হ্যাঁ এই জায়গায় আসবে এন্টার দা নাম্বার, ইউজারকে বলবে নাম্বার একটা ইনপুট দাও, স্ক্যান করবে নাম্বারটা, ইউজার যে ইনপুটটা দিছে ওইটার এই যে নাম নামের ভেরিয়েবলে ঢুকাবে, ঢুকায়া প্রোগ্রাম ফার্স্টে হাইটাইটা এই জায়গায় আসবে, চেক করবে যে নাম্বারটা কি 2, এই যে এখানে কিন্তু এটাই লেখা নাম্বার ইকুয়াল টু, মানে কি নাম্বারটা কি 2, যদি নাম্বারটা 2 হয় তাহলে কি আমার এই ব্লকের মধ্যে কি কোডটা ঢুকবে। কিন্তু এখানে যদি দেখে যে আরে নাম্বারটা তো 2 না, মনে করো ইউজার হচ্ছে 6 দিছে, তখন কি এটার মধ্যে ঢুকবে না, তখন কি করবে প্রোগ্রামটা ডাইরেক্ট কি এলস ব্লকে এসে পড়বে, এলস ব্লকে এসে এই জিনিসটাতে কি এটা প্রিন্ট করবে যে দিস নাম্বার ইজ নট 2, মানে এই নাম্বারটা 2 না, ঠিক আছে। আর যদি 2 হইতো তাহলে কি হইতো, মনে করো 2 দিছে ইউজার, তাহলে জাস্ট এটা প্রিন্ট হইতো, জাস্ট কি এটা প্রিন্ট হইতো, দেন এলস আর দেখতো না, এলস রে প্রোগ্রাম ইগনোর করতো, চলে যেত কি এই যে বাইরে, বাইরে এসে দেখতো এখানে আর কিছু নাই, রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রামটা শেষ করো। আর যদি মনে করো যে কি বলে নাম্বারটা 2 না হইতো তাহলে কি এই জিনিসটারে প্রোগ্রাম ইগনোর করতো, ইগনোর করে আসা পড়তো কি এলসে, এলসে এসে কি এইটা প্রিন্ট করতো যে দিস নাম্বার ইজ নট 2 বা দিস ইজ নট 2, দেন কি এই ব্লক থেকে বাইরে তো বাইরে দেখতো রিটার্ন 0, তাহলে কি প্রোগ্রাম শেষ হয়ে যেত, ঠিক আছে। একজন লেখছে কি ভাইয়া এলস লেখলে কাজ করে না সি কোডিং, আপনি তুমি হয়তো বা এলস এর সিনট্যাক্সে কোনো ভুল করছো, তুমি এই যে এভাবে লেখো, এভাবে লেখলে অবশ্যই কাজ করবে। আর আমি তো প্রোগ্রাম করে দেখাইছিলাম, তোমার যদি মনে হয় যে কাজ করতেছে না, তুমি ভাইয়ের ক্লাসটা দেখো, আমি কিন্তু এর আগের ক্লাসে ইফ এলস এর কি বলে এক্সাম্পলও দিছি, আর আমি এখানেও দিব, সমস্যা নেই, একটু পরেও দিব, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কেমনে কাজ করতেছে, বুঝতে পারছো? গেল। তো এটা ছিল ইফ এলস, এটা ছিল কি ইফ এলস। এবার আমরা যদি নেক্সটে যাই, এরপর ছিল ইফ এলসিফ, ইফ এলসিফ মানে কি আমি বলি, বুঝছো? তুমি একটু আমার প্রোগ্রামটা দেখো, এলসিফ একসাথে হয় না, এলসিফ একসাথে হয় না, দাঁড়াও আমি বলতেছি, ক্লিয়ার করি, চিল 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 ক্লিয়ার করি। এখন আসো ইফ আর এলসিফ, এটা মানে কি দেখো, এরকম হইতে পারে না যে তুমি জাস্ট একটা শর্ত নিয়ে কাজ করতেছো না, তুমি অনেকগুলো শর্ত নিয়ে কাজ করতেছো। যেমন কি তোমার তোমার তুমি মনে করো কেউ তোমার জিজ্ঞেস করছে তুই কি কলেজে যাবি, তখন তুমি কয়েকটা জিনিস বলতে পারো, কয়েকটা জিনিস কি বলতে পারো, যে প্রথম কথা বলতে পারো যদি আজকে স্যার এক্সাম নেয় তাহলে আমি যাব, এটা একটা শর্ত দিছো। এরপর তুমি আরেকটা শর্ত দিছো, যদি স্যার এক্সাম নেয় কিন্তু অধ্যায় 5-এর এক্সাম নেয় তাহলে আমি যাব না, এটা আরেকটা শর্ত দিছো। যে
স্যার এক্সাম নিলে যাইতা, বাট আবার বলছো কি যদি অধ্যায় 5-এর এক্সাম নেই তাহলে যাবে না। এটা গেল। পরে আবার আরেকটা শর্ত দিছো, আচ্ছা ঠিক আছে যদি রহিম যায়, মনে করো রহিম একজন, রহিম যায় তাহলে আমি যাব, এটা বললা। দেন আবার বললা যে আচ্ছা ঠিক আছে যদি কি বলে মনে করো যে অধ্যায় 5-এর এমসিকিউ এক্সাম হয় তাহলে আমি যাব। এই যে তুমি কি একসাথে কয়েকটা করতেছো না, একসাথে কয়েকটা শর্ত দিতেছো না, কয়েকটা শর্ত প্রয়োগ করতেছো না। এই এই টাইমে তুমি কি একটা ইফের মধ্যে সব শর্ত দিতে পারবা না? পারতে পারো, বাট তখন কি ইউজ করতে হয়? ইফ এলস ইফ। মানে কি, ইফের মধ্যে একটা কন্ডিশন দিতেছো, আচ্ছা এই কন্ডিশনটা না, আবার এটা চেক করতেছো এলস ইফের মধ্যে এই কন্ডিশনটা, আচ্ছা এটা না, আবার চেক করতেছো এটার মধ্যে এটা নাকি, এটা না, এখন যদি কোনোটাই না হয় তাহলে কি এলস। মানে এখানে কি হইতেছে, ইফের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে, প্রোগ্রাম ফার্স্টে দেখবে কি বলে, প্রোগ্রাম ফার্স্টে দেখবে এই কন্ডিশনটা ট্রু নাকি। যদি দেখে ট্রু তাহলে এই ব্লকে ঢুকবে, এই ব্লকে ঢুকবে, নাহলে কিন্তু এটা তো ঢুকবে না। যদি দেখে যে না এটা তো ট্রু না, তখন আইসা পড়বে এলস ইফের কাছে, তখন বলবে এই কন্ডিশনটা কি ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে এই ব্লকের কাজগুলো করবে, আর যদি ট্রু না হয় তাহলে কি আবার এসে পড়বে এই কন্ডিশনের কাছে, দেন ওর কাছে দেখবে যে এই কন্ডিশনটা কি ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে এই ব্লকের কাজগুলো করবে, আর যদি এটা ট্রু না হয় তাহলে কি কোনোটাই ট্রু না, মানে একটা কিছু একটা এলস ইফ বা একটা ইফও কি ট্রু না, তখন কি করবে সুন্দর মতো এলসে চলে যাবে। ঠিক আছে, এলসে চলে যাবে যে কোনোটাই ট্রু না তাহলে এই জিনিসটা করো। আর যদি মনে করো যে ইফ এর কন্ডিশন দেখলো এটা ট্রু হয় নাই, এখান থেকে এসে এখানে আসবে, এই এলস ইফ এরটা দেখলো এটা ট্রু হইছে, এটা কি ট্রু হইছে, তখন প্রোগ্রাম কি করবে এই কোডগুলো এক্সিকিউট করবে, এক্সিকিউট করে পরে কি আর এগুলা কিছু এক্সিকিউট করবে, এগুলা কিন্তু আর দেখবে না, এগুলা কিন্তু আর কি দেখবে না, সে কই চলে যাবে ডাইরেক্ট এই ইফ ব্লকের বাইরে চলে যাবে, মানে বাইরে যা যা আছে তা করবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আমি তোমাকে বলি এই প্রোগ্রামটা দেখো, ফার্স্ট একটা নাম্বার নিছি, এবার আমি চেক করতেছি নাম্বারটা কি 2 নাকি, তাহলে বলবো 2, যদি 2 না হয় 3 হয় তাহলে বলবো 3, 3 না হয় যদি 4 হয় তাহলে বলবো 4, আর যদি কোনোটাই না হয় তাহলে বলবো কি 2ও না 3ও না 4ও না। বুঝতে পারছো যে আমি এখানে কয়েকটা শর্ত দিতেছি, নাম্বারটা হইতে পারে 2, 2 হলে আমি এই ব্লকটাতে ঢুকবো যে 2, তখন কি আর এই নিচের এগুলা কাজ করবে, আর কিন্তু কোনোটাই কাজ করবে না। আর যদি ইউজার 2 না দিয়ে মনে করো 3 দিছে, তখন কি এই ব্লকে ঢুকবে, তখন কি আর এইটা বা এইগুলা কাজ করবে না, শুধু কাজ কি করবে এলসিফের এই ব্লকটা। বুঝছো, এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট যে কোন সময় কোন ব্লকটা কাজ করতেছে, যেই কন্ডিশন ট্রু হয় ওই কন্ডিশনের পার্টটা কাজ করে, আর বাকিগুলা কিন্তু আর কাজ করে না, কারণ পুরাটা মিলে হচ্ছে একটা ইফ এলস এর ব্লক, পুরাটা মিলে এই পুরাটার মধ্যে যদি এই জিনিসটা কাজ করে তাহলে কিন্তু বাকিগুলো আর কাজ করবে না, ডাইরেক্ট প্রোগ্রাম কি এই কাজটা শেষ করে বাইরে এসে পড়বে। আর যদি এটার মধ্যে মনে করো এইটা কাজ করছে, তখন কি উপরেরটাও না নিচেরটাও কোনোটা কাজ করবে না, জাস্ট এই স্টেটমেন্টগুলো কাজ করবে, কাজ করে কি প্রোগ্রাম নিচে বাইরে এসে পড়বে। এইটা কিন্তু বোঝা অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝলে তোমাদের মনে করো প্রায় 60%-এর মতো তোমাদের ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই ব্লক বুঝাতে যে কোন ব্লকে কি কাজ করতেছে। ঠিক আছে, আর কেউ যদি নাও বুঝো ভাইয়ের ক্লাসটা আবার করবা, এই প্রোগ্রামটা নিজে আমি বলি শুনো, সবচেয়ে প্রোগ্রাম বুঝার সবচেয়ে ভালো উপায় কি জানো, তুমি প্রত্যেকটা যদি প্রোগ্রাম নিজে টাইপ করো না, টাইপ করে যদি নিজে ইনপুট নিয়ে দেখো না, তখন আরো ভালো বুঝতে পারো। প্লাস মনে করো তোমরা আরো নতুন কিছু ট্রাই করো না, এমন তো কোনো কথা নাই ভাইয়ার এই প্রোগ্রামটা আছে মানে এটাই করা লাগবে, এরকম কোনো কথা নেই ভাই। তুমি নিজের মতো একটু কিছু প্রোগ্রাম বানাও, আমি বানাইছি 2-3-4-এর প্রোগ্রাম, তুমি বানাও 6-7-8-এর প্রোগ্রাম, তুমি বানাও জোর সংখ্যা নাকি ওটার প্রোগ্রাম, এমনি বানাও, এমনি ইফ এলস এর মধ্যে কি বলে শর্ত দিয়ে প্রয়োগ করো, তাহলেই তো হয়। ঠিক আছে, এখন আসো, এটা গেল, এটার পরে হ্যাঁ এইটুকুই ছিল আগের ক্লাসের টপিক। ঠিক আছে, এইটুকুই আগের ক্লাসের টপিক ছিল। এখন আমরা আজকের ক্লাসের টপিক শুরু করি। আজকের ক্লাসের টপিকে আমি শুরুতেই একটা প্রোগ্রাম রাখছি যেটা হচ্ছে ইফ এলস এর প্রোগ্রাম। ঠিক আছে, এই ইফ এলস এর প্রোগ্রামটা আমরা ফার্স্টে নিজেরা করব, করে হচ্ছে আমরা কি আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করবো, যেন তোমাদের কি ইফ এলস আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা কি একজন ছাত্রের মার্কস ইনপুট নাও, মানে কি তুমি একটা ছাত্রের মার্কস নিবা যে ও কত পাইছে এটা তুমি নিবা। যেমন মনে করো তুমি একটা স্টুডেন্ট না, তুমি মনে করো নিজের মার্কসটা ইনপুট হিসেবে নিবা যে বাংলাতে কত পাইছো বা আইসিটির কত পাইছো, এরপর এটা নিয়ে কি করতে বলছে এবং সে কি গ্রেড পেয়েছে সেটা আউটপুট হিসেবে প্রকাশ করো। একটা ছাত্রের মার্কস নিবা, এরপর সে কোন গ্রেড পাইছে এটা কি আউটপুট হিসেবে প্রকাশ করবা। ঠিক আছে, চলো তাহলে এটা করি। তা ফার্স্টে আমরা গ্রেডগুলো ক্লিয়ার করে দিই। গ্রেডগুলো কি, গ্রেডগুলো হচ্ছে আমি এভাবে বলি যে কেউ যদি কি বলে 80 থেকে 90, 80 থেকে 100 পায়, 80 থেকে দাঁড়ো কেউ যদি 80 থেকে 100 পায়, কিরে ভাই বাঁকা হইতাছে কেন, 80 থেকে 100-র মধ্যে পায়, তাহলে সে 80 থেকে 100 পাইলে সে পাবে মনে করো A+। তাহলে তুমি ওরে বলবা কি তুমি A+ পাইছো।
ঠিক আছে, এ প্লাস। কেউ যদি কি বলে 65 থেকে 65 বলে, বেশি দূরে চলে গেছে। কেউ যদি 70 থেকে, ভাইয়া মনে করো নিজের মতো একটা গ্রেড বানাই নিছি, ঠিক আছে, একটা গ্রেড বানাইতেছে। কেউ যদি 70 থেকে 79 পায়, তাহলে তারে বলবা কি যে তুমি মনে করো এ পাইছো। কেউ যদি 60 থেকে 69 পায়, তাহলে তাকে বলবা তুমি এ মাইনাস পাইছো। কেউ যদি আবার মনে করো কি বলে 55 থেকে 59 পায়, তাহলে তুমি তারা বলবা বি পাইছো, ঠিক আছে। কেউ যদি 50 থেকে 54 পায়, তাহলে তুমি বলবা তাকে সি পাইছো। কেউ যদি কি বলে 45 থেকে 49 পায়, তাহলে তুমি বলবা ডি পাইছো। আর 40 থেকে 44 পাইলে ধরো ই, ধরো ই, ঠিক আছে, ই। আর কেউ যদি কি 40-এর নিচে পায়, মানে ডাব্বা মারছে পুরো এক্সামে, তাহলে সে কি পাবে? সে পাবে হচ্ছে যে 40-এর নিচে হইলে, মনে করো 40-এর নিচে এমনি বুঝাইতেছি, যে 40-এর নিচে হলে সে কি ফেল, সে কি ফেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শর্তগুলা। 80 থেকে 100 পাইলে এ প্লাস, 70 থেকে 89 পাইলে কি এ, 60 থেকে 69 পেলে কি এ মাইনাস, 55 থেকে 59 পেলে বি। এভাবে তুমি ওরে কি এভাবে তোমার গ্রেডগুলা বলবা। এতগুলা কি দেওয়ার দরকার আছে? নেই, সমস্যা নেই, প্যারা নেই, ঠিক আছে, গেল। এবার আমাকে বলো, এই ভাই তোমরা প্লিজ ক্লাসের মধ্যে কমেন্ট করো না, তোমরা জাস্ট সুন্দর মতো কি বলে ক্লাসটা করো, ঠিক আছে, কমেন্ট করার দরকার নেই, আর কারো কোনো কথাই কিছু বলার দরকার নেই, না বুঝলে বলবা। এগুলো গ্রেড, ঠিক আছে। এখন আমি কি করব? আমি হচ্ছে একটা প্রোগ্রাম, এমন প্রোগ্রাম বানাবো যে যদি আমাকে কেউ তার নাম্বারটা ইনপুট করে, ঠিক আছে, গ্রেড কি নিয়ে ই ধরে নিব, মানে বুঝি নাই। এটা মানে বুঝাইছি কি 40 থেকে কম, এটা কি লেস দেন চিহ্ন না, এটা বুঝে 40 থেকে কম। আচ্ছা দাঁড়াও, এটা এমনি লিখলে তোমরা আবার পেস করবা, দাঁড়াও আমি এমনি লিখি যে যদি 40 এর কম, তাহলে কি ফেল, 40 এর কম হলে ফেল, ঠিক আছে, 40 কম হলে ফেল, ঠিক আছে, 40 কম হলে ফেল, ঠিক আছে। এবার আমাকে বলো ফার্স্ট একটা কথা, ভাই 80 থেকে 100 এগুলা দিলা, এখন কেউ যদি দুষ্টামি করে -1 দিয়ে দিতে পারে না, যে সে -1 নাম্বার পাইছে, কেউ দুষ্টামি করে 110 দিয়ে দিতে পারে না, তো তোমার কিন্তু এটাও হ্যান্ডেল করা লাগবে, যে কেউ যদি তোমার 1 থেকে 100 হচ্ছে লিমিট, এটার বাইরে যদি দেয়, তুমি ওকে বলবা ইনভ্যালিড ইনপুট, বা তুমি ওকে বলবা ইনভ্যালিড নাম্বার। মানে এরকম কেউ কি -1 পাইতে পারে, যদি কোনো স্যার মানে তেরামি করে তোমার একদম মাইনাস দেয়, তাহলে পাইতে পারে, বাট এছাড়া কি পাওয়া সম্ভব না। তো তুমি তখন বলবা কি ইনভ্যালিড ইনপুট। এখন তাহলে তুমি এখানে কি করতে পারো, তুমি ফার্স্টে চেক করবা যে নাম্বারটা 1 থেকে 100-র ভিতরে নাকি। নাম্বারটা কি 1 থেকে, তুমি মনে করো ফার্স্টে একটা ভেরিয়েবল নিলা, তোমার নাম্বার, ভেরিয়েবল নিলা নাম্বার, এই নাম্বারটা অবশ্যই কি 1 থেকে 100-র মধ্যে হবে না, আমাকে এটা বলো 1 থেকে 100-র মধ্যে হবে না, তাই নাম্বারটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে, এবং কি 100 থেকে ছোট হবে, অথবা সমান হবে, অথবা এটাও সমান হতে পারে। হ্যাঁ, নাম্বারটা অবশ্যই কি হবে, 0 থেকে বড় অথবা সমান, এবং 100 থেকে কি ছোট অথবা সমান। কারণ কোন সময় কি নাম্বার 102 হতে পারে, কোন সময় নাম্বার 110 হতে পারে, অবশ্যই না, অবশ্যই না। ওই যে একজন খুব প্রো, উনি অলরেডি শুরু করে দিয়েছে প্রোগ্রাম, সাবাস, এখন ভাইয়াটা দেখো, ঠিক আছে, ভাইয়াও করে দিয়েছি। কি বললাম, নাম্বার অবশ্যই কি হবে, 0 থেকে বড় অথবা ছোট, 100 থেকে কি ছোট অথবা সমান, আর বড় অথবা ছোট বলুন, সরি, 0 থেকে বড় অথবা সমান, বাকি 100 থেকে ছোট অথবা সমান। এর বাইরে যদি কেউ দেয়, তাহলে কিন্তু কি কি বলে, এই কি বলে, সে ঠিক নাম্বার দেয় নাই, ইনভ্যালিড নাম্বার দিছে। তো চলো ফার্স্টে আমরা এখন প্রোগ্রামটা শুরু করি। নতুন ফাইল বা ওপেন করি একটা ফাইল, ধরো প্রোগ্রামটা কাটি দেই, ধরো চলো তাহলে আমরা এখন প্রোগ্রামটা শুরু করি। ফার্স্টে আমরা কি করব, আমাদের বেসিক স্ট্রাকচার, হ্যাশট্যাগ ইনক্লুড দেই হতো না ওখানে লাইটের জন্য, ইনক্লুড stdio.h, এরপর আমরা কি দেখব, ইন্ট মেইন, কারণ মেইন থেকে শুরু হবে, এরপর এই যে লাস্টে কি থাকবে, রিটার্ন 0। দেখতে পারতেছো না সবাই? আশা করি দেখতে পারতেছো, ঠিক আছে। এবার আসো, তাহলে ফার্স্টে আমরা কি করবো, ভাইয়া কিন্তু এখানে প্রোগ্রাম করতেছি, আবার ভাইবো না যে ভাইয়া ক্যামেরার বাইরে চলে গেছি নাকি, ভাই এখানে বসে প্রোগ্রাম করতেছি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা নাম্বার নিব, একটা কি নাম্বার নিব, মানে ইউজারকে আমরা বলবো যে তোমার মার্কসটা দাও, কি বলবো, তোমার মার্কসটা দাও। তো এটার জন্য কি আমাদের একটা ভেরিয়েবলের নাম্বারটা সেভ করা লাগবে না, তো আমরা নিলাম যে ইন্ট নাম্বার, ইন্ট কি নাম্বার, ইন্ট নাম্বার, ঠিক আছে, ইন্ট নাম্বার, এটা নাম্বার ফার্স্ট ইয়া করলাম। পরে আমি বললাম কি প্রিন্টএফ, এন্টার ইউর
নাম্বার নাম্বার না মেনলি মার্কস আর কি, বা নাম্বার লিখলেও সমস্যা নেই, নাম্বার এন্টার ইউর নাম্বার, ঠিক আছে, এন্টার ইউর নাম্বার। এটাতে আমি কি বুঝাইলাম, আমি ইউজারকে বলতেছি তোমার নাম্বারটা দাও, তোমার নাম্বারটা কি দাও। এখন আমি কি করব, তোমার নাম্বারটা দেওয়ার পরে ওর নাম্বারটা আমি কোনখানে স্ক্যান করব, মানে ওই যেই নাম্বার যে ভেরিয়েবলটা নিছি ওই ভেরিয়েবলটার ভিতরে আমি প্রবেশ করাবো। তো আমি কি করব, পরের লাইনে স্ক্যান করাবো নাম্বারটা, যে স্ক্যান এফ। একটু মতো তো বেসিক জিনিস, এটা তো তোমরা নিজেরাই জানো, না জানলে কিন্তু সমস্যা, না জানলে তোমাদের পিটাবো, কারণ আমি ভালো মতো তোমাদেরকে এগুলো বুঝাইছি। এরপর এন্ড নাম্বার, কারণ আমি কি নাম্বারের মধ্যে এটা নাম্বারের বক্সের মধ্যে এই জিনিসটা স্ক্যান করব, ঠিক আছে, বুঝছো, নিলাম। এইবার আমি কি, এইবার আমি শুরু করব গ্রেডগুলো চেক করা। আমার ফার্স্টেরটা কথাটা কি ছিল, ফার্স্টের কথাটা ছিল যে নাম্বার কিন্তু ভুলেও 0 থেকে কম হবে না, মানে মাইনাসে কেউ নাম্বার পাবে না, এবং 100-র বেশি হবে না, ঠিক আছে, 0 থেকে কম হতে পারবে না, এবং কি 100-র বেশি হবে না। যদি ওইটা দেয় তাহলে কি আমি ইনভ্যালিড ইনপুট বলবো। তাইলে আমাকে বলো, আমার বলে দিতে হবে না ইফের মধ্যে, তার এই যে এটা একটা কন্ডিশন না, এটা একটা শর্ত না, যে 0 থেকে কম হবে, কম হতে পারবে না, এবং কি 100 থেকে বেশি হতে পারবে না। আমি এই কন্ডিশনটা কিসের মধ্যে লিখবো, আমি কন্ডিশনটা লিখবো ইফের ভিতরে। ইফের মধ্যে কি আমি কন্ডিশনটা দিব কার, নাম্বারের। তো ইফ নাম্বার, নাম্বার কি বলছি, 0 থেকে কখনো কম হতে, 0 সমান হতে পারে বাট কম হতে পারবে না, এটা দিব না। গ্রেটার দেন, মানে বড় অথবা সমান, গ্রেটার দেন ওর ইকুয়াল। আমি এটা কিন্তু ভালো মতো বলেছিলাম যে আমরা ম্যাথের মধ্যে যেমন কি বলে, দাঁড়ো, হ্যাঁ, ম্যাথের মধ্যে আমরা যেমন কি দেই, আমরা ম্যাথের মধ্যে যে এভাবে লিখি না, যে এক্স এক্স ইজ গ্রেটার দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। এটা মানে কি, এক্স এর মান 10-এর থেকে ছোট অথবা সমান নাকি, এই যে সমানটা কি নিচে একটা দাগ দিয়ে দেই না, প্রোগ্রামে কিন্তু এটা দেয় না, প্রোগ্রামে কি দেয়, এক্স কি 10-এর থেকে ছোট অথবা সমান নাকি, ইকুয়াল টু 10, ছোট অথবা সমান নাকি, বুঝতে পারছো? তো আমরা এইভাবে দিব। ভাইয়া নাম্বার কি অলওয়েজ লিখতে হবে, নাম্বার কি অলওয়েজ লিখতে হবে, মানে তোমার নাম্বারটাই তো একটা ভেরিয়েবল, তুমি এই নাম্বার বক্সটার মধ্যে তুমি নিজের কাজটা মানে নাম্বারটা রাখতেছো না, তো এই জন্য তো নাম্বারটা দিতে হবে, নাহলে তুমি কেমনে বুঝবা? তুমি যে তুলনা করবা যে 0 থেকে বড় অথবা সমান নাকি, এটা কই করবা, এটা তো তুমি কি নাম্বারে করবা না, নাম্বার করবা। তো ইফ নাম্বার এন্ড, তাহলে এখন গেল এটা, দেন আমরা আবার করি, এবার সে এখানে নাম্বার কি 0 থেকে বড় অথবা সমান হবে, বড় অথবা কি সমান হবে। আর কি হতে পারে, এটা যদি হয়, অথবা, অথবা এখন অনেকেই প্যাচ লাগাবে যে ভাই এটা আপনি কেন দিলেন, আমি কিন্তু মুখে বলতেছি এই নাম্বারটা যদি 0 থেকে বড় হয়, কি বলে 0 থেকে, দাঁড়া দাঁড়ো, ছোট হয়, এই এটা তো 0 থেকে ছোট হবে, আমি বড় দিছি কেন, বড় হলে তো ঠিক আছে, এই যে যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, নাম্বারটা যদি কি 0 থেকে ছোট হয়, এটা কিন্তু বড় হবে না, মানে আমি এখানে এই শর্তটা দিব যে কেউ যদি মাইনাসে কোনো নাম্বার দেয় 0 থেকে ছোট নাম্বার, তাইলে কি তাকে ইনভ্যালিড ইনপুট দেবে। তো এটা কি বলতেছি, নাম্বারটা যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, অথবা কি নাম্বারটা, নাম্বারটা 100 থেকে বড় হয়, নাম্বার ইজ গ্রেটার দেন 100, নাম্বার থেকে 100 থেকে বড় হয়। কি কি বলছি, যদি নাম্বারটা কি 0 থেকে ছোট হয়, অথবা কি 100 থেকে বড় হয়। এখন আমি তোমার একটু বলি এই জিনিসটা কেন ইউজ করছি, এই জিনিসটা অনেকেই বলবা ভাই এটা কেন ইউজ করা হয়েছে। ভাই আমি দুইটা কন্ডিশনকে একসাথে জোড়া লাগাই দিছি, একসাথে কি করছি, জোড়া লাগাই দিছি। কি কি, নাম্বারটা অবভিয়াসলি 0 থেকে ছোট হইতে পারবে না, অথবা নাম্বারটা 100 থেকে বড় হইতে পারবে না। এখন আমাকে বলো, অনেকে এটা বলতে পারো ভাই আপনি এইটাই কেন ইউজ করছেন, আপনি এইটা ইউজ করতে পারতেন না, এন্ড অপারেটরটা, আমি তো এখানে অর ইউজ করছি, আপনি এন্ড ইউজ করতে পারতেন না। এখন তুমি আমারে বলো, কেউ যদি 0 থেকে ছোট দিয়া দেয় তাইলে ওরটা ভুল না, আবার 100 থেকে বড় দিয়ে দেয় তাইলে ওরটা ভুল না, তাহলে কিন্তু এটা ভুল। বাট তুমি যদি এখানে এন্ড ইউজ করো তখন কি বুঝাবে, এই জিনিসটাও সত্যি হইতে হবে, আবার এই জিনিসটাও সত্যি হইতে হবে। এটা কি দুইটা একসাথে সত্যি হওয়ার দরকার আছে? না, যে কোনো একটা দিলেই তো ভুল। তোমাকে কেউ যদি -10 দেয় ওইটাও ভুল, আবার কেউ যদি 110 দেয় ওইটাও ভুল। এই জন্য ভাইয়া কি এই অপারেটরটা ইউজ করছি। ভাইয়া জন্য কোন অপারেটরটা ইউজ করছি, এটা, এটা। এখন বুঝতে পারছো কেন অর অপারেটরটা ইউজ করা হয়েছে, বলো, এখন বুঝতে পারছো? অনেকের মনে এটা প্রশ্ন থাকবে যে ভাই আপনি তো এন্ড ইউজ করতে পারতেন। এন্ড আমি ইউজ করতাম কখন, যদি আমার এই শর্ত এবং এই শর্ত দুইটাই সত্যি হওয়া লাগতো, তখন আমি এন্ড ইউজ করতাম। বাট আমি এখানে কি ইউজ করতেছি, যে হয়তোবা এই যে এইটা যদি কেউ দেয় অথবা এইটা যদি কেউ দেয়, তখনই কি তারা কি বলবে যে তোমার নাম্বারটা ঠিক নাই, তোমার নাম্বারটা ইনভ্যালিড। এই জন্য আমি কি মাঝখানে অর অপারেটর দিয়ে কি করছি, দুইটারে জোড়া লাগাই দিছি। কেন? কারণ কথার মধ্যেই আছে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয়, অথবা এই যে ইংলিশে অর, অথবা নাম্বারটা যদি 100 থেকে বড় হয়,
তাহলে আমি কি বলবো? ইনভ্যালিড ইনপুট। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি একদম ভালো মতো বুঝছো। এবার চলো আবার প্রোগ্রামটা করি। তখন আমি কি লিখবো? যদি কেউ এটা এটা দেয়, তখন আমি লিখবো কি যে কি বলে যে প্রিন্টএফ, দাঁড়াও সরি, আরে কি করতেছি, দাঁড়াও তো, ব্র্যাকেট নিয়ে ঝামেলা হইতেছে। তা আমি এখানে ছিলাম, আরে হ্যাঁ এবার ঠিক আছে। ইফ এরপর কি ব্র্যাকেট দিলাম, মানে এটা হচ্ছে ইফ ব্লকটা, আবার এটার মধ্যে উঠে গেছি। ইফ ব্লকটা এখন এখানে কি প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ কি বলবো? ইনভ্যালিড নাম্বার। ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে? এটা গেল। তো এইটা গেল আমার প্রথম শর্তের কাজ, যে 0 থেকে বড় হবে না, বাকি 100 থেকে ছোট হবে না। এখন আমি কি আরেকটা দিতে পারি না? এলসিফ। এলসিফ এখন আমাকে বলো একটা জিনিস ভাই, এলসিফ আর এখানে মাঝখানে আমি দিব শর্তটা, আর এখানে আমি শর্তটা দিব, কন্ডিশনটা। এখন আমি কি শর্ত দিব ভাই? তুমি আমার একটা জিনিস বলো, কেউ যদি কেউ যদি কেউ যদি 0 থেকে ছোট কিছু দেয় বা 100 থেকে বড় কিছু দেয়, তখন কি অটোমেটিক্যালি এই ব্লকটাতে ঢুকে যেত না নাকি? এখন যদি এই ব্লকটাতে না ঢুকে, তার মানে কি সে 0 থেকে ছোট কিছু দেয় নাই, বাকি 100 থেকে কি বড় কিছু দেয় নাই। ক্লিয়ার তো? যদি এই ব্লকে প্রোগ্রামটা নাই ঢুকে, তাহলে আমি এটা বলতে পারি না যে কেউ 0 থেকে ছোট কিছুও দেয় নাই, আবার কি 100 থেকে বড় কিছুও দেয় নাই। এখন আমি কি তাহলে এলসিফে বলতে পারি কি যে এলসিফ, যে যদি কেউ কি দেয়, যে এলসিফ নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, গ্রেটার দেন অর ইকুয়াল টু 80। এটা মানে কি কেউ তো 0 থেকে ছোট কিছু দেয় নাই, অথবা 100 থেকে কি বলে বড় কিছু দেয় নাই। এখন আমি চেক করতেছি, আচ্ছা তাহলে এটা যেহেতু দেয় নাই, এখন আমি এটা চেক করি যে নাম্বারটা কি 80-র বড় অথবা সমান নাকি। 80-র বড় অথবা সমান নাকি, কারণ 80-র কেউ যদি 80-র বড় অথবা সমান নাম্বার পায়, তখন আমি কি বলবো? যে যে হচ্ছে কি, ও যে প্রিন্টএফ, প্রিন্টএফ কি ইউ গট এ প্লাস, নাকি এ প্লাস। মানে কেউ যদি 80-র বেশি পায়, তাহলে আমি বলতে পারবো না এ প্লাস, নাকি এ প্লাস। এরপর আমি আবার চেক করব। এখন দেখো ভাই, এটাতেও ঢুকে নাই, এটাতেও ঢুকে নাই, তার মানে 80 বড় না সমানও না। তাহলে আমার নেক্সট শর্তটা কি ছিল? আমার নেক্সট শর্তটা কি ছিল? আমার নেক্সট শর্তটা ছিল 70 থেকে 79-র মাঝখানে। 70 থেকে 79-র মাঝখানে, তার মানে কেউ 80 বা 180 থেকে বেশি পায় নাই অথবা সমান পায় নাই। তার মানে আমি এখন এটা চেক করি যে কেউ 70-এর বেশি পাইছে নাকি, নাকি 70-এর বেশি পাইছে নাকি। তো আমি জাস্ট এখন এটা লিখি যে যে এলসিফ, আবার লিখবো কি এলসিফ, এলস ইফ নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70। মানে কি 70-এর 80-র বেশি পায় নাই, এখন কি 70-এর বেশি পাইছে নাকি এটা দেখবো, 70-এর বেশি অথবা সমান পাইছে নাকি। তা যদি 70-এর বেশি অথবা সমান পায়, তাহলে কি বলবো? যে প্রিন্টএফ, এটা বারবার আমি প্রিন্ট করবো কেন, দাঁড়াও লেখা নেই, তাহলে আমি কি বলবো? প্রিন্টএফ ইউ গট এ, ইউ গট কি এ। এ এরপর শর্তটা কি ছিল? এরপর শর্তটা ছিল যে কি বলে কেউ 70 থেকে 79 এ, এরপর 60 থেকে 69 পাইলে এ মাইনাস, 60 থেকে 69 পাইলে কি এ মাইনাস। এখন আমি চেক করি, আচ্ছা তাহলে 70-এর বেশিও পায় নাই, কেউ 70-এর বেশি সমান পায় নাই, তাহলে আবার এলসিফ, এলসিফ নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 60-এর বেশি, নাকি 60-এর বেশি। 60-এর বেশি পাইলে সে কি পাবে? সে পাবে এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস। এবার আমি চেক করব যে এলসিফ, এখন খালি একটা একটা লেখা যায়, পরবর্তী তোমার আবার বুঝাইতেছি যে নাম্বারটা এখন কত বেশি। এখন নাম্বারটা হচ্ছে কি 50-এর বেশি অথবা সমান নাকি, 50-এর বেশি অথবা সমান নাকি। কেউ যদি 50-এর বেশি অথবা সমান পায়, তাহলে তাকে কি বলবো? যে ইউ গট বি, নাকি ইউ গট বি, ইউ গট বি। এটাই না? দেখো তো, যে 50-এর বেশি পাইলে, সরি 55-এর বেশি পাইলে, এখানে আবার কথা আছে, এখানে তো 50-এর বেশি না, 55-এর বেশি, এই যে 55 থেকে 59, তাহলে পাইলে কি পাবে? বি। তাহলে 55 থেকে 59, তাহলে এখানে দিব 55-এর বেশি নাকি, দাঁড়াও 60-এর বেশি, এখন দিব 55-এর বেশি নাকি, 55-এর বেশি পাইলে কি বি।
বা কি এলস ইফ নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কি 50। এবার 50-এর বেশি পেলে কি পাবে, লাইক 50-এর বেশি পেলে কি পাবে, পাবে হচ্ছে কি সি ছিল না, সি। বাবা ভুলে যেতেছি কেন, কি দিছি আমি নিজে, আরে হ্যাঁ 50-এর বেশি পেলে সি, 45-এর বেশি পেলে ডি। এবার 45-এর বেশি পেলে ডি। এবার আমি চেক করব 45-এর বেশি নাকি, যে এলস ইফ এলস ইফ এলস ইফ নাম্বারটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 45 নাকি। যদি 45 হয় তাহলে কি বলবো, তুমি কি পাইছো, ডি পেয়েছো, ডি। এরপর আমি চেক করব এলস ইফ নাম্বারটা কতর বেশি, 40-এর বেশি অথবা সমান নাকি, 40-এর বেশি অথবা সমান নাকি, 40-এর বেশি। এই যে একজন বলছে এখানে এভাবে বইতে দেওয়া, শুনো কোনো প্যারা নাই, চিল মারো, তুমি একটা প্রোগ্রাম অনেকভাবে করতে পারবা, ঠিক আছে, একটা প্রোগ্রাম অনেকভাবে করতে পারবা। তোমার লজিক ঠিক আছে নাকি এটা মেইন, লজিক ঠিক আছে নাকি এটা মেইন, লজিক যদি ভুল হয় তাহলে সমস্যা। তাহলে এলস ইফ বড় অথবা সমান কি 40-এর নাকি, ঠিক আছে 40-এর নাকি, তাহলে কি প্রিন্ট করবে, যে ইউ গট ই। এখন আমরা বলো এতক্ষণ পর্যন্ত আমরা চেক করছি যে 50-এর বেশি নাকি, 40-এর বেশি নাকি, 45-এর বেশি নাকি, 45 হলে ডি হবে, হ্যাঁ 45 ডি তো দিছি, 45-এর বেশি দিলে ডি দিছি, ঠিক আছে, যে ডি নাকি, এরপর ইয়ে নাকি। এখন কেউ যদি এগুলোর মধ্যেও কাজ না করে তাহলে কি হইতে পারে, সে 40-এর আরো কম নাম্বার পাইছে, তখন কি আমার আর এটা লিখতে হবে যে এলস ইফ নাকি, যেহেতু উপরে কোনো ব্লকই কাজ করে নাই, তার মানে সে অবশ্যই কি 0 থেকে 40-এর মাঝখানে কিছু একটা দিছে। তার মানে আমি কি এখানে আর এলস ইফ দিয়ে এটা লিখতে হবে, আমি জাস্ট এটা লিখতে পারি না যে কোনোটাই কাজ করে নাই এলস, তার মানে কি তুমি ফেল করছো, মানে 0-এর কম কিছু একটা দিছো, 0-এর কম কিছু একটা দিছো। তাহলে এখন আমি কি লিখতে পারি, এলস, জাস্ট এলস, এলস এলস কি ইউ ফেল, ইউ গট এফ, দাঁড়াও একটু এটা একটু লিখি, হুইচ ইজ ফেল, ঠিক আছে, হুইচ ইজ ফেল, ঠিক আছে, বুঝতে পারছো। এখন চলো আগে প্রোগ্রামটা রান করে দেখি যে ঠিক আছে নাকি, নাকি বাইও কোনো ভুল করছি। বিল্ড ফেল্ড আসে কেন, ইনক্লুড এসটি, আমি এখানে কয়টা স্টুডিও ডট এইচ লিখছি, তোমরা বলবা না, তোমরা বলবা না, তোমরা বলো না কেন। আমি আগে প্রোগ্রামটা রান করে নেই, এরপর আমি ভাইয়া আবার বুঝে দিতেছি, দাঁড়াও প্রোগ্রামটা রান করে দেখে নিই। এলস এখানে আবার কি দিই নেই, দাঁড়াও, এই ব্র্যাকেটটা তো শেষ করি নাই, ধরু এবার আশা করি ঠিক আছে, ফিনিশ। এবার চলো রান করে দেখি। এবার এই যে ফার্স্টে আমাকে বলতেছে একটা নাম্বার দাও, যে কোনো একটা কি নাম্বার দাও। এবার আমি মনে করো ফার্স্টে আমি মজা করে দিলাম -40, কি দেখে দেখো তো, ইনভ্যালিড নাম্বার, কি আসছে ইনভ্যালিড নাম্বার, মানে আমি মজা করে -40 কোনো নাম্বার হতে পারে, অবশ্যই না। এবার আমি মনে করো আবার রান করি, আবার রান করি। এবার আমি মনে করো দিলাম কেউ একজন ভালো স্টুডেন্ট, সে পেয়েছে 99, 99 পেয়েছে 100-তে। এবার এন্টার দিলাম, ইউ গট এ প্লাস, ইউ গট কি এ প্লাস। এবার আমি চলো একজনকে খারাপ স্টুডেন্ট একজন দেই, মনে করো যে প্রথম সাময়িক পরীক্ষা চ্যাপ্টার 5 ভাইয়ার আইসিটি কোর্স করে নাই, এই জন্য হয় কি আইসিটিতে 32 পাইছে, কত পাইছে 32, চলো 32 দিই, 32, ইউ গট এফ হুইচ ইজ ফেল, মানে কি তুমি ফেল, এফ গ্রেড পাইছো। দেখছো তাহলে কি সবগুলো আমার রান করতেছে। এখন মনে করো তোমার তাও সন্দেহ হইতেছে, ভাই মাঝখানে যে কোনো একটা দেন তো, যেমন মনে করো ভাই তোমরা বলো তো একটা নাম্বার দিব, কোন নাম্বারটা দিব বলো। নামাজের সময় দিবেন না ভাইয়া, যদি ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে ভাইয়া নামাজের সময় দিব, ঠিক আছে, ওয়াক্ত যদি দেখি আসে তাহলে নামাজটা ক্লাসের পরে পড়ো, সমস্যা নেই। তোমরা একটা নাম্বার বলো, একটা নাম্বার দিব। মনে করো তোমরা কি বলে না, এটা বললে আবার ভুলে যাবে, যে কোনো একটা নাম্বার বলো, একটু নিচের দিকে বললো, কারণ এ প্লাস আর ফেল তো দেখছি, নিচের দিকে বললো, বলো 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 তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 55, 79, আচ্ছা 79 আর 55 পাইছি ফার্স্টে, 79 দিলে তো আর কাছাকাছি হয়ে যায়, 55 দিই, 55, কেউ 55 পাইছে, তাহলে তার কি পাওয়ার কথা বলো তো, 55 পাইলে কি পাওয়ার কথা, দাঁড়াও আমরা নোটে দেখি, 55 পাইলে তার কি পাওয়ার কথা, বি পাওয়ার কথা,
55 বলে কি পাওয়ার কথা? বি পাওয়ার কথা। এখন দেখো তুই আসলে দেখি তো বি পায় নাকি সে। দিলাম 55, এন্টার দিলাম, 55 দিয়ে এন্টার দিলাম, পাইছে কি সে? ইউ গট বি। দেখছো, বুঝতে পারছো? আরেকজন বলছে 54, 83, ঠিক আছে। এবার যে একজন বলছে 49, চল 49 দেই। ও দুইবার কমেন্ট করছে, ও মনে একটু রাগ করছে যে ওরটা কেন নিতাছি না, দাঁড়ো 49 দিই একবার, ঠিক আছে 49। এবার দে 49। আগে দেখাসি 49 পাইলে আমার এই গ্রেড অনুযায়ী কি পাওয়ার কথা? 49 পাইলে আমার গ্রেড অনুযায়ী পাওয়ার কথা, এই যে 45 থেকে 49 পাইলে ডি পাওয়ার কথা। তা আমি ডি দেয় নাকি দেখি। 49 দিছে, 49 সমান সমান এন্টার দিলাম, এই যে ইউ গট ডি। তার মানে কি আমার প্রোগ্রাম একদম স্মুথলি, একদম ভালোভাবে, সুন্দরভাবে রান করতেছে। আবার পূজা মজুমদারও দুইবার লিখতেছে 54 54। তুমিও কি চাও যে তোমারটাও দেই? আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারটাও দেই, যাও চলো। আচ্ছা আগে দেখি 54 পাইলে কি পাওয়ার কথা। 55 থেকে 54 এই রেঞ্জে পাইলে তার সি পাওয়ার কথা, সি। এবার রান করে দেখি। আর কারোটা নিব না, এই আর কারোটা বললো না, আর কারো বললেও আমি নিতাম না। তুমি 10 বার টাইপ করলে আমি নিব না। এখন 54 এন্টার দিই, ইউ গট সি। দেখো তো 55 থেকে 54 ভিতরে পাইলে কি পাওয়ার কথা? সি। আর এখানে আমাদের প্রোগ্রামে কি আউটপুট দিছে যে তুমি সি পাইছো। বুঝতে পারছো? বুঝতে পারছো? তার মানে আমাদের প্রোগ্রাম একদম সুন্দরভাবে রান করতেছে, স্মুথলি রান করতেছে, কোনো সমস্যা নাই। এখন আসো আমরা প্রোগ্রামটা বুঝি যে প্রোগ্রামটা কেমনে কি করছে না করছে। এটা বুঝার জন্য দাঁড়াও 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 একটু ভাইকে টাইম দাও, ঠিক আছে? 2 মিনিট টাইম দাও। ভাই হচ্ছে এটারে কি বলে স্মার্ট বোর্ডে নিয়ে নি। একটু 2 মিনিট টাইম দাও ভাই, এটার স্ক্রিনশটটা স্মার্ট বোর্ডে নিয়ে নিই। তো বহুত ছোট হয়ে যাবো ভাই, আশা করি দেখবা। না আরেকটু ছোট, আরেকটু বড়, হ্যাঁ। আরে এবার হচ্ছে স্ক্রিনশটটা তুলি। স্ক্রিনশট, আয় নিউ, এখান থেকে রিটার্ন 0। হ্যাঁ এটা হচ্ছে সেভ করব, কই এই যে সেভ করব হচ্ছে কি বলে সি প্রোগ্রাম। ওই যে দেখো তোমাদের ছোট ভাইদের প্রোগ্রাম, পাইথন শিখাইতেছে ওদের, ছোট ভাই এবং বোনেরা। এবার দাঁড়াও, এবার এটাকে ঠেলে দাঁড়াও, একটু ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো। এটা একটা শর্ত, এটা কই দিমু তোর এখানে দিই। এবার হচ্ছে ওইখান থেকে ইম্পোর্ট ফাইল পিকচার সি প্রোগ্রামিং, এই যে হ্যাঁ সাকসেসফুলি এনে ফেলা হয়েছে। আপনাদের সবাইকে ওয়েট করার জন্য ধন্যবাদ, ভাইয়ার সাথেই থাকুন। এই এটা ক্রপ করা যায় না? সেটা ক্রপ করা যাবে না? আচ্ছা না গেলে করবো না, যাও করলাম না ক্রপ। আর একটু বড় করি, হ্যাঁ দেখো তো ক্লিয়ারলি দেখতেছো না? ক্লিয়ারলি তো ছোট ছোট লাগতেছে। এবার দেখো তো একটু বড় লাগে না? লাগলে আমার কিছু করার নাই, আই এম রিয়েলি সরি। আমি এর থেকে কিছু করতে পারতেছি না। প্রোগ্রাম তো দেখাই দিছি, এটা স্লাইড পাইলে তোমরা আরো ক্লিয়ার দেখতে পারবা, ঠিক আছে? আর কি করতে পারি? আইটটা এমনি করে দিব, আইটু। এবার আশা করি অনেকটুকু দেখতে পারছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার আসো, এবার আমরা হচ্ছে লাইন বাই লাইন বুঝবো। আচ্ছা এবার আমরা 2 মিনিটে বুঝে প্রোগ্রামটা শেষ করবো। এই এটা তো আবার তলায় গেছে, এটা তো তলায় গেছে। থাক, তুমি তলামি থাকো, তোমাকে আমি এখানে লিখে দিই যে নাম্বারটা অবশ্যই কি হবে, নাম্বারটা 0 থেকে নাম্বারটা অবশ্যই কি হবে, 0 থেকে বড় অথবা সমান, আবার কি 100 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে? এটা হবে এটার কন্ডিশন, এটা হবে এটার কন্ডিশন, বুঝছো? আর এগুলো হচ্ছে আমার গ্রেডের কন্ডিশন, এগুলো আমার কিসের কন্ডিশন? গ্রেডের কন্ডিশন, ঠিক আছে? বুঝতে পারছো? এবার আসো আমরা লাইন বাই লাইন বুঝি, ঠিক আছে? আমরা লাইন বাই লাইন বুঝি কি হইতেছে এখানে, চলো। সি প্রোগ্রাম ফার্স্টে কোথা থেকে শুরু করবে? ইন্ট মেইন এখান থেকে শুরু করবে, ঠিক আছে? সি প্রোগ্রাম ফার্স্টে মেইন থেকে শুরু করবে। ফার্স্টে ইন্ট নাম্বার এসে একটা নাম্বার নামের একটা ভেরিয়েবল বানাবে।
ভেরিয়েবল বানানোর পরে দেখলো প্রিন্টএফ, মানে একটা জিনিস প্রিন্ট করতে, কি প্রিন্ট করতে বলছে যে এন্টার এ নাম্বার, মানে এন্টার মানে তোমার নাম্বারটা দাও। এরপর আমরা কি স্ক্যান করে নাম্বারটা ওই বক্সের মধ্যে প্রবেশ করে দিছি। দেন আমরা ইফের মধ্যে চেক করব যে নাম্বারটা কি শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট অথবা 100 থেকে বড় নাকি। কারণ নাম্বারটা যদি শূন্য থেকে ছোট হয় অথবা 100 থেকে বড় হয় তাহলে কি এটা ভ্যালিড নাম্বার হবে? তাহলে তো ভ্যালিড নাম্বার কিছু দেখা যায় না। আই এম ভেরি সরি, আমি কেমনে বলবো তোমার, বলো কিছু দেখা না গেলে। দাঁড়াও, এটা তোমার ওয়েট 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 করো, ওয়েট করো, ব্যবস্থা করতেছি আমরা। চলো এখানে দেখি। এবার দেখতে পারো? বলো, এবার দেখতে পারতেছো? এবার দেখতে পারতেছো? আচ্ছা ব্রেক লাগবে, ব্রেক দিতেছি, দাঁড়ো। এই এটা পড়াই নেই, ওয়েট, ব্রেক দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো, এটা পড়াই নেই। এরপর আমরা এরপরে দুইটা 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 প্রোগ্রাম দেখে ব্রেক দিব, আরেকটা প্রোগ্রাম আছে ওটা দেখে ব্রেক দিব, ঠিক আছে? একটু দাঁড়ো, 10-15 মিনিট, 10 মিনিট পর ব্রেক দিতেছি। হ্যাঁ এবার দেখতেছো, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা দেখি। ফার্স্টে ইন্ট মেইনে বলছে কি একটা নাম্বার নামের ভেরিয়েবল ক্রিয়েট করতে, পরে প্রিন্ট করতে বলছে যে একটা নাম্বার প্রিন্ট করো, এরপর নাম্বারটা স্ক্যান করছে। এগুলো তো বেসিক, এগুলো তো তোমরা অনেকদিন ধরে দেখতেছো, ঠিক আছে? এবার বেসিক। এরপর কি আমি কম্পিউটারকে বললাম যে, সরি প্রোগ্রামকে বললাম যে তুমি আগে চেক করো যে নাম্বারটা শূন্য থেকে ছোট নাকি অথবা 100 থেকে বড় নাকি। এটা কেমনে চেক করবে? নাম্বারটা শূন্য থেকে ছোট নাকি, যে গ্রেটার লেস দেন জিরো নাকি, লেস দেন জিরো নাকি, অথবা কি 100 থেকে বড় নাকি, 100 থেকে বড় নাকি। যদি এই দুইটার শর্তের একটা শর্তেও ইয়ে হয়, ট্রু হয়, মানে যদি এইটা 1 হয় এটা 0 হয় তাও প্যারা নাই, তাহলেও কি এই এই স্লাইডে আমার কি ঢুকবে। আর যদি এইটা 1 হয় এটা 0 হয় তাও আমার কি এই ব্লকে ঢুকবে। এটা তো বুঝতেছো? এই জন্য আমরা কি অর অপারেটর ইউজ করছি। এন্ড অপারেটর যদি ইউজ করতাম, যদি আমরা এটা দিতাম এন্ড, তখন কি এই পাশে 1 হওয়া লাগতো, এই পাশে 1 হইতো, তাইলে আমার আলটিমেটলি আউটপুট কি আসতো? 1। কিন্তু যদি এরকম হইতো এটা 0 এবং এটা 1, তখন কি আমার আউটপুট 1 আসতো? অবশ্যই না, আউটপুট 1 আসতো না, ঠিক আছে? আউটপুট 1 আসতো না। তখন কি আসতো? আউটপুট 0 0 আসতে পারতো, হ্যাঁ আউটপুট 0 আসতো। এই জন্য আমরা কি অর অপারেটর ইউজ করছি, যে এখানে আমরা চেক করতেছি, এখানে আমরা কি চেক করতেছি যে নাম্বারটা শূন্য থেকে ছোট নাকি অথবা 100 থেকে বড় নাকি। যদি শূন্য থেকে ছোট হয় অথবা 100 থেকে বড় হয় তাহলে আমার কি প্রিন্ট করবে? আমার প্রিন্ট করবে ইনভ্যালিড নাম্বার। এখন যদি কেউ এটা না দেয় তাহলে কি ও আর এই ব্লকে ঢুকবে? ও কিন্তু আর এই ব্লকে ঢুকবে না। প্রোগ্রামটা কিন্তু তাহলে কি এই ব্লকে আর ঢুকবে না। প্রোগ্রামটা কি করবে? এখান থেকে আইসা পরের কন্ডিশনটা চেক করবে যে এটা ট্রু নাকি। যখনই দেখলো এটা ফলস, এটা ফলস, এই কন্ডিশনটা ফলস, তখন আর এই ব্লকে ঢুকবে না। তখন চেক করবে পরেরটা কি ট্রু নাকি। পরেরটাতে সে চেক করবে আচ্ছা নাম্বারটা কি 80-র বড় অথবা সমান নাকি। কারণ তুমি তো বললেই দিছো 0 থেকে ছোট না অথবা কি 100 থেকে বড় না। তার মানে কি এখন আমি দেখি 80 থেকে বড় অথবা সমান নাকি। যদি 80 থেকে কেউ বড়, মানে কেউ যদি 80 পায় অথবা এর থেকে বেশি পায়, তাহলে তার মানে কি সে কি পাইছে? এ প্লাস পাইছে। তখন কি আমার প্রোগ্রামটা কিসে ঢুকবে? এই ব্লকে ঢুকবে। এখন যদি এই ব্লকটাও সত্যি না হয়, এই ব্লকটাও সত্যি না হয়, তার মানে দেখো এইটাও সত্যি না, এটাও সত্যি না, তার মানে কি নাম্বারটা অবশ্যই 100 থেকে ছোট, 100 থেকে ছোট, 100 থেকে ছোট, এবং কি নাম্বারটা অবশ্যই কি 0 থেকে বড়। আবার কি নাম্বারটা অবশ্যই কি 80 থেকে বড় অথবা সমান না, তাই না? 80 থেকে বড় অথবা সমান না, এই জন্যই তো এই ব্লকেও ঢুকে নাই নাকি। এই জন্যই তো এই ব্লকেও ঢুকে নাই, এই ব্লকেও ঢুকে নাই। যদি এই ব্লকে ঢুকে যেত তার মানে তো বলে দিছো যে 80 থেকে বড় অথবা সমান, বাট ঢুকে নাই কেন? কারণ 80 থেকে বড়ও না অথবা কি সমানও না, তার মানে কি নাম্বারটা আরো ছোট হইতে পারে। তখন আমার প্রোগ্রামটা আবার হাইটা এটা পরেরটাতে যাবে, পরেরটা থেকে এখানে এসে চেক করবে আবার যে নাম্বারটা 70 থেকে বড় অথবা সমান নাকি। যদি 70 থেকে বড় অথবা সমান হয় তাহলে কি এ পাইছে। এরপর আবার চেক করবে, আবার আমার কি প্রোগ্রামটা চেক করবে, আমি নিচে নিচে যাইতে হবে তো। এরপর আবার চেক করবে যে প্রোগ্রামটা এখন চেক করবে নাম্বারটা 70 থেকে বড়, 70 থেকে বড় অথবা সমান নাকি। কারণ এখন এতক্ষণ পর্যন্ত তোমার কি কি মোটিভ আসছে তুমি একটু বুঝছো। নাম্বারটা অবশ্যই 0 থেকে ছোট, 0 থেকে বড়, 100 থেকে ছোট। নাম্বারটা অবশ্যই 80-র সমান অথবা বড় না। আবার পরে বুঝে গেছো কি নাম্বারটা অবশ্যই কি 70-এর বড় অথবা সমান না। তার মানে কি এই ব্লকের সমান না হলে এইভাবে এটাতে আসবে, এটাতে এসে চেক করবে 60 থেকে বড় অথবা সমান নাকি। এইভাবে কি প্রত্যেকটা প্রোগ্রাম লাইন বাই লাইন চেক করবে যে নাম্বারটা কি এটা থেকে বড় নাকি সমান, বা এটা থেকে বড় আছে নাকি সমান আছে। যদি কোনো একটা কন্ডিশন মিলা যায় তখন কি জাস্ট কন্ডিশনের ওই স্টেটমেন্টটা কি রান করবে।
মনে করো কেউ যদি 59 দেয়, কেউ যদি 59 দেয়, তখন কি হবে? উপর থেকে চেক করা শুরু করবে। মনে করো কেউ 59 দিছে, কেউ 59 দিছে, আবার এই যে আবার বারবার উপরে উপর নিচে যাইতে হইতেছে। কেউ 59 দিছে, ফার্স্টে নাম্বার চেক করবে, নাম্বার কি শূন্য থেকে বড় অথবা 100 ছোট নাকি। ইনপুট কি দিছে 59, সে চেক করলো না এটা তো সমান বা ছোট না, এরপর এটা চেক করবে 80 থেকে বড় অথবা সমান নাকি, না 80 থেকে তো বড় অথবা সমান না, পরে নিচেরটাতে চেক করবে 70 থেকে বড় অথবা সমান নাকি, না এটাও তো না, পরে চেক করবে 60 থেকে বড় অথবা সমান নাকি, এটাও তো না, এরপর চেক করবে 55 থেকে বড় অথবা সমান নাকি। যখনই দেখবে যে আমার নাম্বারটা তো 59 ছিল, তার মানে কি 60 থেকে 55 থেকে তো বড়, 59 তো 55 থেকে বড়, 55 থেকে বড়, তার মানে কি এই কন্ডিশনটার আউটপুট 1 আসতেছে না 1, তার মানে কম্পিউটার বা সি প্রোগ্রাম কি বুঝবে, এই কন্ডিশনটা ট্রু, ট্রু হলে কি বুঝবে, এই জিনিসটা প্রিন্ট করো। তখন সে কি করবে, এই জিনিসটা প্রিন্ট করবে, প্রিন্ট করে কি করবে, প্রিন্ট করে সে এই ব্লকের থেকে বাইরে হয়ে একদম কি এই যে এই জায়গায় বাইরে এসে পড়বে, এই জায়গায় এই 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 রিটার্নের এখানে এসে পড়বে, এরপর এসে দেখবে রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রামটা শেষ করো, প্রোগ্রামটা কি শেষ করো। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? আর যদি কোনোটাই না হইতো, কেউ যদি 40-এর নিচে দিত, তার মানে কি একটু পর্যন্ত কম্পিউটার চেক করতো যে 40-এর নিচে বড় অথবা সমান নাকি। যদি 40-এর বড় অথবা সমান না হইতো, তাহলে কি এলস ব্লকে আসতো, তার মানে অবশ্যই যে ইনপুট দিছে সে কি 40-এর ছোট কিছু একটা ইনপুট দিছে। তখন কি বলতো, ইউ গট এফ, মানে তুমি ফেল করছো, হুইচ ইজ ফেল। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে কারো? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, ক্লিয়ার তো? এখনো যদি বুঝতে না পারো, জাস্ট কোডটা নিজে একবার দেখবা ক্লাসের পরে, ঠান্ডা মাথায় একবার গো থ্রু করবা, তাহলে দেখবা কি তুমি বুঝে গেছো। ঠিক আছে? আশা করি ভালো মতো বুঝতে পারছো। এবার চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো, প্রোগ্রাম দেখে এরপর আমরা ব্রেকে যাব। ঠিক আছে? এবার আসো, এটা দুইটি সংখ্যা ইনপুট নাও, বড় সংখ্যাটি আউটপুট হিসেবে প্রকাশ করো। এবার বলো এটা সম্পর্কে, এটা কি আমার করে দেওয়া দরকার আছে? তোমরা নিজেরা পারবা না? দুইটা সংখ্যা নিবা, দুইটা সংখ্যা, যেমন মনে করো আমি দুইটা সংখ্যা নেওয়ার জন্য দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। একটা ক্রিয়েট করলাম এ, আরেকটা ক্রিয়েট করলাম বি। এর মধ্যে একটা ভ্যালু আমি স্টোর করব, বি এর মধ্যে ভ্যালু একটা স্টোর করব। স্টোর করে আমি কি করব, আমি স্টোর করে ওদের মধ্যে কন্ডিশন দিব ইফ দিয়ে। যদি ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, এ ইজ বেটার দেন বি হয়, তাহলে কি আমি প্রিন্ট করব কি, প্রিন্ট এফ কি ও বড় সংখ্যা, যে মনে করো এটাই তো বড় সংখ্যা। আর যদি এই জিনিসটা না হয়, এ থেকে বি, বি এ থেকে বড় না, তাহলে আমি কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব এলস কি, যে তারা একটু এমনে না, আচ্ছা আমি এটা লিখবো না, আমি তোমাদের বলে দিই। তাহলে আমি কি বলবো, এলস বি থেকে এ বড় না। যদি বড় হইতো তাহলে তো প্রিন্ট করতো কি এ বড়। আর যদি এলস মানে বি থেকে তো এ বড় না, তাহলে মানে কি অবশ্যই বিটা বড়, অবশ্যই বিটা বড়। তার মানে কি প্রিন্ট করবে যে বি। ঠিক আছে? বি, এটা কিন্তু ইয়ের ভিতরে হবে বি। আমি কিন্তু প্রোগ্রাম লিখিনি, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিলাম। এটা বুঝতে পারছো? তো এইটা কিন্তু আমি করবো না, এটা তোমরা এসডব্লিউ করবা, তোমরা নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করবা। দুইটা সংখ্যার ইনপুট নিবা, ইনপুট নিয়ে চেক করবা যে কোনটার থেকে কোনটা বড়, এটার কি একটা চেক করবা। ঠিক আছে? তো এই হচ্ছে এটা। দেন চলো আমরা, শুনো, এখন ব্রেকে যাবা নাকি আরেকটা টপিক পড়ায় এরপর ব্রেকে যাই? ঠিক আছে, আরেকটা টপিক পড়ায় ব্রেকে যাই। আমাদের এরপর হচ্ছে আস্কি ভ্যালু, আস্কি ভ্যালুটা পড়ায় ব্রেকে যাই। তোমরা আরেকটু থাকো, আর 10 মিনিট পড়াই, এক ঘন্টা তো হয়েছে তাই না? 1 ঘন্টার মধ্যে তো 15 মিনিট তো ফার্স্টে ভাই বকর বকর করছিলাম, তো 1 ঘন্টা আমরা পড়ে নিই, এরপর ব্রেকে যাই। এখন এত তাড়াতাড়ি ব্রেকে গেলে সমস্যা, ভাইয়ার শেষ করতে হবে, শেষ করতে হবে। চলো এখন চলো আমরা নতুন টপিক, এটা হচ্ছে আস্কি ভ্যালু। আস্কি ভ্যালু জিনিসটা কি তোমাদেরকে যদি একদম সহজ, এখন ব্রেক দেন, এখনই ব্রেক লাগবে, টপিক তো অনেকগুলো বাকি, তাহলে কিন্তু পরে পড়তে হবে ভালো মতো। অনেকগুলো বাকি বলতে এগুলো টপিক না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা এখনই ব্রেক চাচ্ছ, তাহলে এখন একটা ব্রেক দিচ্ছি, এখনই ব্রেক দিতেছি। এখন হচ্ছে তোমরা এই ব্রেকের মধ্যে সুন্দর মতো সবাই নামাজও পড়ে আসবা। ঠিক আছে? সবাই যারা নামাজ পড়বা, নামাজ পড়ে আসো, যারা অন্য ধর্মের আছো তারাও কি সুন্দর মতো একটু কি বলে এই রেস্ট নিয়ে আসো। আচ্ছা হ্যাঁ, এখনই ব্রেক দিতেছি, তাহলে যাও যাও যাও, তোমরা অলরেডি চলে যাও। আর আমি বলি ব্রেক হচ্ছে 7 মিনিটের, 7 মিনিটের বেশি না। ঠিক আছে? 7 মিনিট, 7 মিনিটের ব্রেক। আসো, কই ব্রেক জানি কোন দিয়ে দেয়, এই দে, হ্যাঁ এইটা টাইমার। যাও যাও যাও, দৌড় দাও, 7 মিনিটের মধ্যে আসা পড়বা কিন্তু। আমি কিন্তু টাইম বাড়াবো না, পরে কেউ না আসলে আমার দোষ নেই। আরো মনে করো এইখানে যাও, 7 মিনিট 46 সেকেন্ড দিলাম, অনেক বড় টাইম। ঠিক আছে? 7 মিনিট, সবাই নামাজ পড়ে এরপর ব্রেক নিয়ে আসো।
টেস্ট নিয়ে আসো, ঠিক আছে? 7 মিনিট পর আসতেছি। 7 মিনিট পর কিন্তু টাইম বাড়াবো না, সুতরাং 7 মিনিটে ব্রেক, আবার ব্যাক করবা।
আচ্ছা, আর 3 মিনিট দাঁড়াও, 3 মিনিট পর ভাই আসতেছি। 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 3টা মিনিট দাঁড়াও।
হ্যালো 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 হ্যালো, তোমরা কি সবাই আসছো? ভাইয়ার হচ্ছে একটু 1 মিনিট লেট হয়ে গেছে, 1 মিনিট না ভালোই লেট হয়েছে, 5 মিনিটের মতো। কারণ ভাইয়ার হঠাৎ একটু কাজ পড়ে গেছে, প্লাস হচ্ছে ভাইয়াও নামাজ পড়ে আসছি, নাহলে নামাজ না পড়লে এখন ওয়াক্ত চলে যেত আবার। এই জন্য নামাজটা পড়ে একবার আসলাম। সবাই আসছো? সবাই আসো, আমরা আমাদের আবার ক্লাস শুরু করি যেখান থেকে আমরা শেষ করছিলাম, অ্যান্ড ক্লাসটা শেষ করি আমরা তাড়াতাড়ি। সবাই আসছো? হ্যালো হ্যালো, ভাইয়ার কথা ক্লিয়ার নাকি একটু বললো? আওয়াজ ক্লিয়ার আসতেছে নাকি, নাকি আবার মাইকে কোনো প্রবলেম হয়েছে? সবাই আসো, আশা করি সবাই আসো। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করতেছি। যারা লেট করে ফেলবা তারা আবার একটু লাইফটা আগে থেকে, লাইফটা তখন একটু টানা যায় তাই না, লাইফটা আগে থেকে একটু টেনে দেখে আবার শুরু করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই আসছো তো? সবার নামাজ হয়েছে? আর যারা অন্য ধর্মে আছো সবাই কি কিছু রেস্ট টেস্ট নিয়ে খেয়ে দিয়ে আসছো? খেয়ে দিয়ে আর 5-10 মিনিটে কী খাবা, 5 মিনিটে কী খাবা? তাও খাইছো নাকি? আচ্ছা হ্যাঁ, সবাই আসো। ঠিক আছে, চলো আমরা তাহলে আমাদের এখন নেক্সট টপিকটা শুরু করি। নেক্সট টপিকটা হচ্ছে আস্কি ভ্যালু। কি আস্কি? আস্কি ভ্যালুটা, এটার যতটুকু আমার মনে পড়ে, এটার ফুল মিনিংটা মেবি ছিল আমেরিকান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এরকম কিছু একটা মনে। দাঁড়াও 1 মিনিট, হচ্ছে দেখেই বলে দিই। এটার ফুল ফর্ম আসে না। আর আস্কি ভ্যালু সম্পর্কে তোমরা মেনলি পড়বা হচ্ছে কিসে, চ্যাপ্টার 3-তে। এই চ্যাপ্টারে আস্কি ভ্যালু নিয়ে পড়া না, বাট প্রোগ্রামিংয়ের মধ্যে তোমার আস্কি ভ্যালুর লাগে, কনসেপ্টটা লাগে। এই যে আজকি, এই যে আমেরিকান, যেটা বলছিলাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর কি ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে আস্কি ভ্যালুর ফুল ফর্ম। ঠিক আছে, আস্কি ভ্যালুর ফুল ফর্ম। তো আস্কি জিনিসটা কি? আস্কি জিনিসটা কি? মেনলি তোমরা কি ক্যারেক্টার লেখো না? ক্যারেক্টার, ক্যারেক্টারটা কি ছিল? যে কোনো কিছু একটা যদি তুমি সিঙ্গেল কোটেশনে দাও, যেমন এই যে বড় হাতের এ, এটা কিন্তু একটা ক্যারেক্টার ইটসেলফ। এটা কি? এটা একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। কম্পিউটারের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারই একটা ডেসিমেল নাম্বার হিসেবে হয়, কি বলে, ডেসিমেল নাম্বার হিসেবে জিনিসটা থাকে। তুমি যখন একটা ক্যারেক্টার দাও, ওইটা আলটিমেটলি একটা ডেসিমেল নাম্বার হিসেবে কি কম্পিউটারের মধ্যে ইনপুট হয়। কোনো ডাইরেক্ট ক্যারেক্টার তো আর ইনপুট হয় না। অ্যান্ড আমার এটা বলো, কি বলে, কোড বা প্রোগ্রাম কি তোমার হচ্ছে, কম্পিউটার কি তোমার এরকম ক্যারেক্টার এ বুঝবে বা বি বুঝবে বা সি বুঝবে বা যে কোনো কিছু বুঝবে না। ও কি বুঝবে? ও বুঝবে একটা বাইনারি ভ্যালু। যেমন মনে করো 00110 01011110000, কম্পিউটার বুঝবে এইটা, কম্পিউটার বুঝবে এইটা। কম্পিউটার কিন্তু এই এ বলতে কিছু বুঝবে না। কম্পিউটার বুঝবে কি 0110 এইসব কিছু একটা কি কম্পিউটার বুঝবে। তো প্রত্যেকটারই এরকম ক্যারেক্টারের একটা আস্কি ভ্যালু থাকে। এটা কি থাকে? আস্কি ভ্যালু, যেটা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া। কি করে দেওয়া? স্ট্যান্ডার্ড করে দেওয়া। যেমন মনে করো এর আস্কি ভ্যালু হচ্ছে 65। 65, এটা কিন্তু বড় হাতের এর, ছোট হাতের এ কিন্তু আবার আলাদা। প্রত্যেকটা ক্যারেক্টার একটা আলাদা আলাদা মিনিং বা আলাদা আলাদা একটা নাম্বারকে ভ্যারি করে। এই জিনিসটা হচ্ছে তোমার কি, এ হচ্ছে 65। আচ্ছা প্লিজ তোমরা অন্য ক্লাসের কথা বা অন্য কোনো কিছুর কথা এখানে বললো না, তোমরা জাস্ট ক্লাসটা করো। ভাইয়া বারবার বলছি, কমেন্টে কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট ক্লাসটা ভালো মতো করো। এ একটা 65, ছোট হাতের এ, এটা যেমন হচ্ছে 97, ভাইয়ের যতটুকু মনে আছে 97। পরেরটাতে, পরের স্লাইডে আমাদের টেবিল আছে 97। ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে এ একটা ক্যারেক্টার ও 65 হিসাবে প্রকাশ করে। 65 হতো না, কম্পিউটার কি 65 বুঝে না? কম্পিউটার বুঝে হচ্ছে তোমার বাইনারি ভ্যালু। বাইনারি ভ্যালু, ক্যালকুলেটারটা কই তোমাদের? রেদন ভাই ক্যালকুলেটার এখানে রাখছে, এখানে রাখছে। যেমন আমরা যদি কি বলে ক্যালকুলেটারে বাইনারি থেকে ইয়াতে যাই, এগুলো কিন্তু কিসে দেখছো? এগুলো চ্যাপ্টার 3-তে পড়াবে। চ্যাপ্টার 3-তে কি বলে ডেসিমাল নাম্বার আছে 65, এটাকে নিব হচ্ছে আমরা কিসে? বাইনারিতে। বাইনারি কই? বিন 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 বাইনারি, বাইনারি কই? আমি নিজেই তো পাইতেছি না। এখানে এই যে বাইনারি। বাইনারি হচ্ছে 65 এর বাইনারি হচ্ছে কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার বুঝবে 010100, এরপর 0001, একটা দুইটা তিনটা ওয়ান, এটা বুঝবে। 97 এরটা কম্পিউটার কি বুঝবে? ডেসিমাল 97, এটাকে নিব বাইনারিতে। এটা হচ্ছে কি 0110, এরপর আবার 301। ঠিক আছে, এটা তো কম্পিউটার মেনলি কি? কম্পিউটার মেনলি বুঝে হচ্ছে তোমার কি বাইনারি ভ্যালুটা। কম্পিউটার কিন্তু এই এ ক্যারেক্টার, ছোট এ ক্যারেক্টার, এগুলা বুঝে না। আর এই প্রত্যেকটা
ক্যারেক্টারের একটা, যে তোমার যে কিবোর্ড আছে না, এই যে আমার করে এই কিবোর্ডটা, এই কিবোর্ডটার যতগুলা তুমি বাটন দেখতেছো, প্রত্যেকটা বাটন হচ্ছে একটা ক্যারেক্টার, প্রত্যেকটা কি বাটনের একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার সবগুলারই একটা আস্কি ভ্যালু থাকে, মানে একটা ডেসিমাল ভ্যালু থাকে, কি ডেসিমালের ভ্যালু থাকে। যেমন বড় হাতের এর হচ্ছে 65, ছোট হাতের এর হচ্ছে 97, ওগুলাই হচ্ছে, এইগুলাই হচ্ছে তোমার কি আস্কি ভ্যালু, এগুলা কি তোমার আস্কি ভ্যালু, এগুলো তোমার কি আস্কি ভ্যালুটা। মানে তুমি যদি প্রোগ্রামের মধ্যে 97 লেখো বা 65 লেখো, ওইটা যদি তুমি একটা ক্যারেক্টার আউটপুট চাও, তোমাকে সে কি দিবে, এ ক্যারেক্টার, বড় হাতের এটা দিবে ক্যাপিটাল লেটার, ছোট হাতের এটা দিলে কি দিবে, ছোট হাতের লেটারটা, বুঝছো। আর মেইনলি ক্যারেক্টার কিন্তু কয়টা কয়টা, এই যে দেখো এখানে 8টা বাইট, 8টা বিট কেন হয়েছে, কারণ একটা ক্যারেক্টার কত বাইট জায়গা দখল করে, আমরা পড়ছিলাম না, 1 বাইট জায়গা দখল করে একটা ক্যারেক্টার, কি করে 1 বাইট জায়গা দখল করে, 1 বাইট। এর মানে কতটুক জায়গা তার মেনলি লাগতেছে একটা পিসির মেমোরির মধ্যে, এই 8 বিট, কত 8 বিট, 8 বিট, 8 বিট। এই 8 বিটটাই দেখছো এখানে যে বাইনারি রূপে আছে, কি 01100001, 8টা বিট না এখানে, কেন, কারণ একটা ক্যারেক্টার 8 বিটের জায়গা নেয়। এইভাবে তুমি 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, ধরো 2 টু দি পাওয়ার, ওয়েট, মেনু 1, 2 টু দি পাওয়ার 8, হ্যাঁ 2 টু দি পাওয়ার 8, মানে তুমি কত কি বলে 256টা, তুমি এরকম ক্যারেক্টার, এক একটা আলাদা ক্যারেক্টার, 256টা টোটাল ক্যারেক্টার তুমি কি প্রকাশ করতে পারবা, 256টা। ঠিক আছে, তো এত কিছু তোমার বোঝা লাগে না, বা এত কিছু আসলে লাগে না, মেনলি এটাই মনে রাখবা, প্রত্যেকটা ক্যারেক্টারের তোমার কিবোর্ডের যে বাটনগুলো আছে, এগুলোর এক একটা আস্কি ভ্যালু আছে, যেটা কি ওই ডেসিমাল নাম্বারটা দিয়ে ওই ক্যারেক্টারকে বোঝানো হয়। এর মধ্যে এই অ্যালফাবেটগুলোটা বেশি জানা লাগবে। আর এই আস্কি ভ্যালু নিয়ে এইটা হয়তো বা তোমরা ভালো মতো ক্লিয়ার দেখবা না, বাট স্লাইডে পাওয়া যাবে, ঠিক আছে, স্লাইডে এটা পাওয়া যাবে। আর এই কি বলে ক্যারেক্টারগুলো নিয়ে তোমার কোথায় বলা হবে ভালো মতো, বা আস্কি ভ্যালু নিয়ে কোথায় তোমার আলোচনা করবে, চ্যাপ্টার 3-তে ওই যে বিসিডি কোড, এই আস্কি কোড, ওগুলো নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, এখানে জাস্ট ভাইয়া তোমাকে ইয়েটা দিয়ে দিতেছি, মানে ধারণাটা দিয়ে দিতেছি, কারণ প্রোগ্রামিং এ কিন্তু ক্যারেক্টার নিয়েও হ্যান্ডেল করতে হয়, ক্যারেক্টার নিয়েও কাজ করতে হয়। ঠিক আছে, 4 বিটে হয় না, 8 বিটে হয়, 4 বিটে হয় না। যদি কোনো ক্যারেক্টারের আগের গুলা মনে করো কিছু নাই, তাও তোমার এমনি বলে দিতে হবে, কম্পিউটার এমনি 00 অ্যাসাইন করে দেয়, এরপর আরেকটা মনে করো 001 এরকম লিখতে পারে। ঠিক আছে, বাট 4 বিটের হবে না, প্রত্যেকটা কত বিটের হবে, 8 বিটের হবে। ঠিক আছে, 8 বিটের হবে, 4 বিটের হবে না। আচ্ছা গেল, তা এই যে এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলোর মধ্যে এই যে বিশেষ করে হচ্ছে এই যে এখানে এই যে এ থেকে এই যে জেড 90 পর্যন্ত, এ থেকে জেড সিরিয়ালি, বড় হাতের এ শুরু হয় 65 থেকে, এ থেকে সিরিয়ালি মনে থাকতে হবে। ঠিক আছে, 65 হচ্ছে এ, 66 হচ্ছে বি, কোন বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, 67 হচ্ছে কি সি, 68 ডি, এভাবে জেড পর্যন্ত সিরিয়ালি যাবে। আবার ছোট হাতের ক্যারেক্টারগুলো কোথা থেকে শুরু হয়, 97 থেকে, কোথা থেকে 97 থেকে, 97 থেকে কত পর্যন্ত যায়, এই যে জেড পর্যন্ত যায়। ঠিক আছে, এগুলা তো এগুলো আপাতত মনে রাখো, তোমার অন্য কিছু মনে না রাখলেও দুইটা ইম্পর্টেন্ট, মানে 4টা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। ওগুলো হচ্ছে কি, ছোট হাতের এ 97, ছোট হাতের জেড 122, এটা মাস্ট তোমাদের মনে রাখতে হবে এই 4টা। এরপর আবার বড় হাতের এ ক্যাপিটাল লেটার এ, এটা হচ্ছে 65, আর বড় হাতের বি, ধরো বি বলে বড় হাতের জেড। ঠিক আছে, বড় হাতের জেড, বড় হাতের জেড কত, এই যে 90। ঠিক আছে, এই কয়েকটা তোমার মনে রাখতে হবে সবসময়, এই 4টা মাস্ট মনে রাখবা। ঠিক আছে, টেবিল পুরোটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট প্রথমটা মনে রাখো। তুমি নিজে পারবা না, তুমি মনে করো আমি তোমার বললাম কি বলে জি এর আস্কি ভ্যালু বলো, ক্যাপিটাল জি এর, তুমি জাস্ট যদি এটা মনে রাখো, আচ্ছা ভাই ক্যাপিটাল এ এটা তো হচ্ছে 65 থেকে শুরু হয়, পরেরগুলো জাস্ট সিরিয়ালি, তাহলে 65, তাহলে এমনি গণ এ, এরপর বি সি ডি ই এফ জি, তাহলে 65 এর পর কি 65, 66, 7, 8, 9, 10, কতটা ছিল জি, হ্যাঁ 6 এ 10, তাহলে এই যে 70, কি বলে 71, কি গন্তাছি 65 থেকে শুরু, তাহলে এ বি সি ডি ই এফ জি, তাহলে 65 থেকে 65, 66, 67, 68, 69, 70, 71, এই যে 71-এ দেখছো কি জি। তো তোমার বলো টেবিলটা কি মুখস্থ করার দরকার আছে? জুম করেন ভাই, জুম করার কোনো দরকার নাই, তোমরা স্লাইডে পাবা, স্লাইডে তোমরা ক্লিয়ার দেখতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? 65 হচ্ছে বড় হাতের এ, এরপর সিরিয়ালি জেড পর্যন্ত কি চলতে থাকবে বড় হাতের গুলা, ছোট হাতের এ হচ্ছে 97, এরপর কি সিরিয়ালি জেড পর্যন্ত চলতে থাকবে কি ছোট হাতের গুলা। জাস্ট 4টা ভ্যালু মাস্ট মুখস্থ রাখবা। 65 এর আগের নাম্বারগুলো কই, এই যে দেখো 65 এর আগের নাম্বারগুলো, এগুলো হচ্ছে আরেকটা অন্য ক্যারেক্টার বোঝায়। তোমার কিবোর্ডে কি, কিবোর্ডের মধ্যে কি খালি এ থেকে জেডই আছে, অন্য কিছু নাই? যেমন মনে করো হ্যাশট্যাগ আছে না, এরপর কি বলে, এই আমি কই যেন টিপ দিয়ে দিছি,
হ্যাশট্যাগ আছে না, স্টার আছে না, এগুলো কি এক একটা ক্যারেক্টার না? এগুলোও কিন্তু এক একটা ক্যারেক্টার, এগুলো এক একটা ক্যারেক্টার, বুঝছো? এগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো হচ্ছে অন্য নাম্বার। যেমন মনে করো বলতে পারো এই যে কি বলে 46 দিয়ে এই কমাটা বোঝায়, এবং যে 43 দিয়ে হচ্ছে প্লাস বোঝায়। এই প্লাস কিন্তু একটা ক্যারেক্টার। মেইনলি তুমি সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই দিবা ওইটাই এক একটা কি হবে, ক্যারেক্টার হবে। কি বললাম? সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি যাই দিবা। এখন তুমি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে বি দাও ওইটা একটা ক্যারেক্টার, সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি তুমি প্লাস দাও ওইটাও কিন্তু একটা কি ক্যারেক্টার। কিবোর্ডের প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যারেক্টার। এই অনুবীক্ষণ যন্ত্র না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে, ওই যন্ত্ররে যন্ত্র বানাই দিছে। অনুবীক্ষণ যন্ত্র আমি তোমার স্লাইডের মধ্যে দিয়ে দিছি, চিল মারো, তুমি যখন জুম করে দেখতে পারবা। কয় অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই অনুবীক্ষণ যন্ত্র কি? আর তুমি কি ব্যাকটেরিয়ার কথা বলতেছো? অনুবীক্ষণ যন্ত্র তো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া নিয়ে আসছে, অনুবীক্ষণ যন্ত্র লাগবে। সেই তুমি দাঁড়াও, তোমার আমি একটা অনুবীক্ষণ যন্ত্র এনে দিতেছি, দেখো তুমি এটা দেখতে পারো নাকি। বুঝছো? এই হলো আস্কি ভ্যালু। এবার আসো আস্কি ভ্যালু নিয়ে একটা প্রোগ্রাম লিখি। এখন ভাইয়া তুমি এটা বলতে পারো, ভাই আমার কি তাইলে প্রোগ্রামে 65 এগুলা দিয়ে বোঝানো লাগবে? না, তোমার এগুলোতে বোঝা লাগবে না। তুমি যদি সি প্রোগ্রামে এখন কম্পাইলার এত উন্নত করা হয়েছে যে তুমি যদি সুন্দর মতো এইভাবে লেখো না যে ক্যারেক্টার এ, মনে করো তুমি একটা ক্যারেক্টার নিছো সিএইচ এর মধ্যে, মনে করো তুমি একটা ক্যারেক্টারের বক্স বানাইছো, মনে করো তুমি নিছো সিএইচআর ক্যারেক্টারের কি বলে ডাটা টাইপ কি পড়ছিলাম, সিএইচআর না, সিএইচআর একটা ভেরিয়েবল বানাইছো সিএইচ নামে, কি নামে, সিএইচ নামে, ঠিক আছে? সিএইচ নামে একটা ভেরিয়েবল বানাইছো। এখন সিএইচ এর মধ্যে তুমি মনে করো বড় হাতের ক্যাপিটাল এ অ্যাসাইন করে দিছো। তো মনে করো তুমি ইফ কন্ডিশন দিয়ে চেক করবা যে এটা এ নাকি, সিএইচটা এ নাকি, এ হইছে আশাশি, আর আশাশি করা লাগবে না। তোমরা কি যন্ত্র হয়ে গেছো নাকি? যন্ত্র না, কেউ যন্ত্র না, তুমি পড়ো। ওই লেখছে এটা কি ভাইয়া, অনুবীক্ষণ যন্ত্র লাগবে, কিছু দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র কেমন হয়? অনুবীক্ষণ যন্ত্র এখনো যন্ত্রই লেখা রাখছে। কে লেখছে এটা? দাঁড়াও, আমি নামটা আবার চলে গেছি উপরে। আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। এখন আসো আসো, আর হাসাহাসি করার দরকার নেই। এখন দেখো লিখতেই পারে, ভুল হয়েছে, একটু ভুল হইতেই পারে, কিন্তু ভুলের জন্য যন্ত্রকে তুমি যন্ত্র বানাই দিছো। দেখো দেখো, আচ্ছা সিএইচ সমান কি ক্যারেক্টার এ, ঠিক আছে? এ। এবার দেখো তুমি মনে করো ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিবা যে এ, সিএইচ এর মধ্যে কি আসলে এ আছে নাকি। তখন তোমার কি মনে হয় এমনি লেখা লাগবে যে ইফ ইফ সিএইচ ইকুয়াল কত, তোমার হচ্ছে এ বড় হাতের এ জানি কি 65, এটা লিখতে হবে। হ্যাঁ, এইটা লেখা যেই কথা যে ক্যারেক্টারের ভিতরে তুমি ডাইরেক্ট নাম্বার আস্কি ভ্যালু দিয়ে দেখতেছো যে ক্যারেক্টারটা আসলে 65 নাকি, এইটা লেখা যেই কথা, তুমি যদি এটাও লেখো না, ইফ সিএইচ ইকুয়াল সিঙ্গেল কোটেশন এ, এই দুইটা একই কথা, এই দুইটা কি একই কথা। তুমি চাইলে উপরেরটাও লিখতে পারো, তুমি চাইলে নিচেরটাও লিখতে পারো। তার মানে তোমার এরকম কোনো ধরাবান্ধা নাই, ধরাবান্ধা কোনো কি বলে কথা নাই যে প্রোগ্রামের মধ্যে তোমার আস্কি ভ্যালু দিতে হবে না। আস্কি ভ্যালুগুলো তোমার জানা লাগবে। তুমি আস্কি ভ্যালু দিয়ে যেমন প্রোগ্রামটা কন্ডিশন চেক করতে পারো, সেম কি তুমি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে এ দিয়ে দাও, ওইটা দিয়েও কি তুমি চেক করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, টাইপিং এ ভুল হয়েছে, আমি তো বুঝছি টাইপিং এ ভুল হয়েছে, একটু দুষ্টামি করলাম আর কি। থাক, মাইন্ড করো না, দুষ্টামি একটু করতে হয়, নাহলে হাসি মজা না করলে ক্লাসে কিভাবে মজা লাগবে। ঠিক আছে, আসো আসো, বুঝতে পারছো এটা? এরকম কোনো কথা নাই, আস্কি ভ্যালু দিয়ে চেক করা লাগবে। তোমার এটা লেখা যেই কথা, এটা লেখা কি সেম, এটা আর এটা কি সেম, এই দুইটা, এই কি করতেছি, এই দুইটা সেম। ঠিক আছে? আস্কি ভ্যালু দিয়ে চেক করা যে কথা, এটা দিয়ে চেক করা কি সেই কথা। ঠিক আছে? এবার তাহলে চলো আমরা এই প্রোগ্রামটা দেখি যে একটা অক্ষর ছোট নাকি বড় বের করার প্রোগ্রাম। তা আমাকে বলো একটা অক্ষর ছোট হবে কি যদি কি ওর ভ্যালুটা ছোট হাতের এ এবং ছোট হাতের জেড, এই দুইটার মাঝখানে যদি থাকে, এই দুইটার মাঝখানে সবকিছু কি ছোট হাতের না নাকি? এই দুইটার মাঝখানে কি সবকিছু ছোট হাতের। আবার বড় হাতের কখন হবে? যদি সে এই বড় হাতের এ এবং কি বড় হাতের জেড এই দুইটার মাঝখানে থাকে। বলো তো আমাকে, এই দুইটা কন্ডিশন যদি আমি দেখি যে ও যদি ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর ভিতরে থাকে, তাহলে আমি ওরে বলে দিব কি ও হচ্ছে বড়, স্মল লেটার। আর যদি ও বড় হাতের এ থেকে কি বলে, বড় হাতের এ থেকে বড় হাতের জেড এগুলোর মাঝখানে থাকে, তাহলে আমি ওরে বলে দিব কি ও হচ্ছে ক্যাপিটাল লেটার নাকি? এটাই তো। তো এখন আমরা চলো এইটা, তাহলে আমরা কন্ডিশনটা বুঝো। তাহলে কন্ডিশনটা কি দিব যে আমরা যে ক্যারেক্টারটা নিতেছি ওই ক্যারেক্টারটা সিএইচ, আই এম সরি, মনে করো একটা ক্যারেক্টার নিচ্ছি সিএইচ, ওই সিএইচ ক্যারেক্টারটা এ এর ভিতরে নাকি, কিসের ভিতরে নাকি, এ এর ভিতরে নাকি, তাহলে অবশ্যই এ থেকে বড় অথবা সমান হবে না? তুমি ম্যাথমেটিক্যালি চিন্তা করো, এ থেকে বড় অথবা সমান হবে না? বড় হাতের এ থেকে বড় অথবা সমান, যদি আমি ক্যাপিটাল লেটারটা দেখতে চাই।
অথবা আমি কি অথবা এখানে কিন্তু অথবা বলতে পারবো না, ওর অবশ্যই এটার এবং এটার মাঝখানে থাকতে হবে। এটা কি অবশ্যই না? এরকম হইলে হবে যে এটার মাঝখানে কিন্তু এটার বাইরে। আমরা বলো এরকম যদি হয় যে ও এটার মাঝখানে আছে, মানে এ থেকে ঠিকই বড় কিন্তু জেড এর থেকে বাইরে চলে গেছে, জেড এর বাইরে চলে গেছে, তাহলে কি ও আর ক্যাপিটাল লেটার হবে না। এর মানে কি তোমার দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে। এই জন্য তোমার মাঝখানে এখানে কি অপারেটর ইউজ করতে হবে? এন্ড। এখানে কিন্তু অর দিলে হবে না। এটা হচ্ছে ক্যারেক্টারটা অবশ্যই এ থেকে বড় অথবা সমান এবং ক্যারেক্টারটা জেড থেকে ছোট অথবা সমান হইতে হবে। আর এই যে এইখানে তুমি ক্যারেক্টার বুঝাইতেছো, তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশন, এটা আমার কি কন্ডিশন। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে আমি বলে দিব কি এটা হচ্ছে কি লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। কি বলবো? ক্যাপিটাল লেটার। কি লিখতাছি ধরু, ক্যাপিটাল লেটার। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে আমি কি বলবো? এটা ক্যাপিটাল লেটার। আর যদি আমার কি এরকম হয় যে এই রেঞ্জে যদি হয় তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি সিএইচটা, মানে একটা ক্যারেক্টার সিএইচ নিছি, সিএইচটা অবশ্যই কি এ থেকে ছোট হাতের এ থেকে বড় হবে এবং কি এবং আরটি পাশে যাবে দাঁড়ো, এটা এখানে থাকুক এবং কি ছোট হাতের এ এবং সিএইচটা কি হবে? ওই যে ওইখান থেকে এই জেড এর থেকে ছোট অথবা সমান হবে, ছোট হাতের জেড কিন্তু এটা, ঠিক আছে? যদি এটা হয়, যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো এটা কি, এটা হচ্ছে স্মল লেটার। স্মল লেটার নাকি? তাহলে আমি বলতে পারবো স্মল লেটার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে প্রোগ্রাম, তোমরা জাস্ট ইফ এস দিয়ে চেক করবা, তাহলে কি তোমরা পেয়ে যাবা। এটা আমি দেখাচ্ছি না, তোমাদের দুইটা এসডব্লিউ দিব, এইটা আর ওইটা। তোমরা জাস্ট ইফ এর মধ্যে এই কন্ডিশনটা লিখবা, এলস এর মধ্যে এই কন্ডিশনটা লিখবা, এলস ইফ এই কন্ডিশনটা লিখবা, তাহলে কি এটা ক্যারেক্টার হচ্ছে না, এটা দেখানো উচিত। কারণ যদি এইটাও না হয় এইটাও না হয়, আমরা বলো তোমার কিন্তু দুইটা, এখানে কিন্তু এলস দিয়ে দিলে হবে না, ইফ দিয়ে চেক করবা এটা মানে নাকি। যদি এটা না মানে তাহলে এলস ইফ দিয়ে চেক করবা এটা মানে নাকি। যদি এটাও না মানে এটাও না মানে, তার মানে কি ও কোনো ইয়েই না, কি বলে অ্যালফাবেটই না, এগুলো অ্যালফাবেট না, ও তাহলে কোনো অ্যালফাবেটই হবে না, তাহলে ওর কি হবে? একটা অন্য ক্যারেক্টার হবে। ও একটা কি অন্য, মানে কিবোর্ডে যেমন এই যে আমরা আস্কি টেবিলে দেখছি না, এই যে প্লাস মাইনাস এগুলো দেখছি না, এগুলো কি অন্য ক্যারেক্টার না? তার মানে কি সে অন্য একটা ক্যারেক্টার দিছে। যদি এই দুইটা কি বলে এই দুইটা কন্ডিশনের একটাও ফুলফিল না হয়, এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটার একটাও ফুলফিল না হয়, তাহলে কি হবে? সে কোনো ক্যারেক্টারই হবে না, মানে ক্যারেক্টার হবে বাট সে কি কোনো অ্যালফাবেট হবে না, ইনভ্যালিড অ্যালফাবেট হবে। ঠিক আছে? তো চলো এটা দেখাবো, প্রোগ্রামটা দেখাই ফেলি নাকি? দেখাই ফেলি প্রোগ্রামটা, চলো। আর বাকি আছে তোমাদের ইফ ইফ লেটার, দেখাই ফেলি চলো। তো আমরা আবার কোড বক্সে যাই, এটা পুরোটা কেটে দিই আবার। দাঁড়াও ভাই একটু বসে নিই, বসে তোমাদেরকে আরামসে প্রোগ্রামটা দেখাই। আবার হ্যাশট্যাগ ইনক্লুড আরেক কি ইনক্লুড studio.h, এরপর কি ইন্ট মেইন রিটার্ন 0, দেখতেছো না? হ্যাঁ দেখতে পারতেছো, রিটার্ন 0। এবার আমরা কি করব? ফার্স্ট একটা ক্যারেক্টার নিব, যে ক্যারেক্টারে কি ছিল কার, সিএইচ আর ক্যার নাকি, এটা ছিল ক্যারেক্টারের ডাটা টাইপ। ক্যারেক্টার এটা কি নিলাম? সিএইচ, ক্যার সিএইচ। এরপর আমি বলবো প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার এন্টার দ্য ক্যারেক্টার, এন্টার দ্য ক্যারেক্টার, ঠিক আছে? এন্টার দ্য ক্যারেক্টার। এরপর নিলাম এটা, দেন স্ক্যান করবো এটা, স্ক্যান এফ %c অ্যান্ড কিসের মধ্যে ওটা ঢুকাবো? সিএইচ এ, কারণ সিএইচটা নিছি। এবার আমি চেক করবো যে ইফ যদি ক্যারেক্টারটা সিএইচটা এ থেকে ছোট এ থেকে বড় অথবা সমান হয় এবং অ্যান্ড সিএইচটা, এটা চাইলে তুমি এই জায়গা তো গ্যাপ দিতে পারো, মাঝখানে এই জায়গা তো গ্যাপ দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা হয়। আবার যদি কি সিএইচটা কি বলে এই জেড এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে তুমি কি বলবা? আর আমি কিন্তু বলছিলাম এখানে কি তোমার ব্র্যাকেট দেওয়া দরকার আছে? যদি একটা লাইন একটা স্টেটমেন্ট হয়,
একটা স্টেটমেন্ট হলে কিন্তু তুমি ব্র্যাকেট নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, বা তুমি ব্লকের ব্র্যাকেটটাও দিতে পারো। তো আমি এমনি জাস্ট এখানে লিখে দিতে পারি প্রিন্টএফ, যদি এটা জাস্ট একটা স্টেটমেন্ট হলে, জাস্ট একটা লাইন হলে এটা কাজ করবে না, কিন্তু কাজ করবে না। প্রিন্টএফ কি স্মল লেটার, এরপর এলস ইফ, এলস ইফ, এলস ইফ কি, যদি সিএইচটা বড় হাতের এ এর সমান হয় এবং সিএইচটা ছোট হাতের বড় হাতের জেড অথবা বড় হাতের জেড এর সমান অথবা ইয়ে হয়, তাহলে কি বলবো যে প্রিন্টএফ কি লেটার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আর যদি এই দুইটার একটাও না হয়, তার মানে কি সে কোনো অ্যালফাবেট দেয় নাই, ওই এ বি সি ডি এসব কিছু দেয় না, সে প্লাস মাইনাস দিয়েছে, তাহলে আমি জাস্ট বলে দেবো এলস কি প্রিন্টএফ ইনভ্যালিড লেটার, মনে করো ইনভ্যালিড লেটার দিলাম, ঠিক আছে, ইনভ্যালিড লেটার, ব্যাস। এবার আমরা প্রোগ্রামটা রান করি, আগে বিল্ড করি একবার, দেখি ঠিক আছে নাকি। ঠিক আছে, এবার রান করি। এবার চলো, এবার মনে করো আমি একটা লেটার দিলাম, কি মনে করো ওয়াই দিলাম, ছোট হাতের ওয়াই, স্মল লেটার, দেখছো। এবার মনে করো আমি আবার রান করি, এফ এটা রান করে না কিসে জানি, হ্যাঁ মনে করো আমি আবার রান করি যদি, এবার মনে করো দিলাম বড় হাতের এফ দিলাম, বড় হাতের কি দিলাম, এফ, বড় হাতের এফ, ঠিক আছে। এবার আমি এন্টার দিলাম, এক করে আবার এন্টার দিলাম, ক্যাপিটাল লেটার, দেখছো। এখন মনে করো আমি কোনোটাই দিলাম না, আমি মনে করো একটা লেটার দিবই না, আমি অন্য একটা ক্যারেক্টার দিব, যেমন মনে করো আমি প্লাস দিব, এবং আমি প্লাস দিলাম, এই যে মনে করো প্লাস দিলাম, প্লাস কি কোনো অ্যালফাবেট কোন লেটারের মধ্যে পড়ে না, এটা দিলে কি আসবে, ইনভ্যালিড লেটার। ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো? ঠিক আছে, এই ছিল আমাদের এইটার প্রোগ্রাম। চলো আমরা এবার এটাও স্ক্রিনশট মেরে দিয়ে দিই। এটা আবার এখানে, এখন তাহলে আমার এটা আবার ইনপুট, এটা আবার একটু সরান লাগবে, দাঁড়াও, এটাকে এই জায়গায় দিয়ে দিই। আর এখানে ফাইল C2, ঠিক আছে এটা। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষায় সিটিতে, ঠিক আছে, বুঝছো? গেল, তাহলে এই প্রোগ্রামটাও আমরা বুঝে গেছি। এখন তাহলে আজকে তাহলে একটুকি শেষ করি, আজকে একটুকি শেষ করি। আমাদের নেস্টেড ইফ এলস আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে হচ্ছে নেস্টেড ইফ এলসের সাথে আরো কয়েকটা টপিক সুইচ শেষ করব, ঠিক আছে। আজকে তাহলে এখানে শেষ করতেছি। আমাদের আজকে ভ্যালু বন্ধ হয়েছে, দেন আমাদের আর কয়েকটা টপিক বাকি আছে, ঠিক আছে, আরো কয়েকটা টপিক বাকি আছে এই ইয়ার। তোমার হচ্ছে নেস্টেড ইফ এলস আছে, ইফ এলস এর মধ্যে নেস্টেড ইফ এলস আছে, ইফ লেটার আছে, মানে কয়েকটা ইফ একসাথে কাজ করে, ওইটা আমরা নেক্সট ক্লাসে কি আবার ওই নেস্টেড ইফ এলস থেকে শুরু করে একদম সুইচ পর্যন্ত শেষ করে ফেলবো, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, কয়টা লেকচার লাগে ভাইয়া জানি না, লেকচার আরও লাগতে পারে, 15টাও হইতে পারে, 15টার মধ্যে, বা চেষ্টা করবো 18টার মধ্যে শেষ করে দিতে, ঠিক আছে। কারণ এই যে আরও কিন্তু টপিক ছিল, বাট মনে হইতেছে যে তোমাদের আরও বেশি প্রেশার হয়ে যাবে, তো এই জন্য আর আজকে না নিলাম, নেক্সট ক্লাসে কি আমরা সুন্দর মতো ওইভাবে শেষ করবো, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস একটু পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ যারা ক্লাস করছো, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস হবে আবার হয়তো বা শনিবারে। আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।